জৈবনিক প্রক্রিয়া, তাই তো? আচ্ছা, জৈবনিক কোষ বলা শেষ, এবার জৈবনিক প্রক্রিয়ার মধ্যে দেখো তো এখানে ঠিকঠাক আসছে কিনা, ঠিক আছে তো? জৈবনিক প্রক্রিয়ার মধ্যে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শ্বসন বা রেসপিরেশন, ঠিক আছে? শ্বসন বা রেসপিরেশন, এটা আজকে আমরা পড়বো, ঠিক আছে? দেখো আমরা পরপর এরপরে শ্বসন, তারপরে এই কথা বলো না, চুপ করো, হ্যাঁ? শ্বসন পড়বো, তারপরে পৌষ্টিকতন্ত্র পড়বো, ঠিক আছে? মানে পুষ্টি পড়বো, তারপরে সংবহনতন্ত্র পড়বো, তারপরে রেচনতন্ত্র পড়বো। এই চ্যাপ্টারটা পুরো শেষ। তোমার কি 2 বোন নাকি, মানে নিজের বোন? তোমার নাম কি? মধুপর্ণা, আর তোমার নাম শ্রীপর্ণা। বাহ, খুব ভালো। দেখো, আচ্ছা শ্বসন, সবার আগে বলছো শ্বসন জিনিসটা কি? দেখো, শ্বসন হচ্ছে 2 রকমের। কি কি 2 রকম আমরা প্রসেস জানি? কি কি বলো? একটা হচ্ছে, আমাকে দেখতে হবে না, কথা শোনা গেলেই হবে, বুঝতে পারলাম? দেখো এবার দেখা যাচ্ছে তো, ঠিক আছে? তোমরা ওর দিকে মিথ্যা হবে না, ওর মতো থাক, হ্যাঁ? দেখো তাহলে দেখো শ্বসন, তাহলে একটা হচ্ছে কোষীয় শ্বসন, আর একটা হচ্ছে কি বলো, অঙ্গ স্তরের শ্বসন, তাই তো নাকি? বা বাহ্যিক শ্বসন, তাই তো নাকি? কোষীয় শ্বসন মানে কি? দেখো শ্বসন মানে আলটিমেটলি আমরা যে খাবারটা খাচ্ছি, এই খাবারটা শ্বসন প্রক্রিয়ায় জারিত হবে, জারিত হয়ে সেইখান থেকে তোমার শক্তি উৎপন্ন হবে, যেই শক্তিগুলো আমাদের কাজে লাগবে, শারীরিক কাজে লাগবে, তাই তো নাকি? কথা বলে দেখো, তার জন্য আমার কি দরকার? কলাকোষের শ্বসনের জন্য কি দরকার? অক্সিজেন দরকার, তাই তো নাকি? এই সঙ্গে তাড়াতাড়ি দাও, অক্সিজেনগুলো আমাদের শ্বসন অঙ্গ দিয়ে কলাকোষের মধ্যে যাবে, তাই তো নাকি? এই যে দেখো শ্বসন অঙ্গ দিয়ে যে মানে শ্বাস বায়ু আমাদের শরীরে যাচ্ছে, আবার সেইখান থেকে আবার বেরিয়ে আসছে, এই যে প্রসেস, এইটাকে কি বলে? অঙ্গ স্তরের শ্বসন, বা এটা হচ্ছে বাহ্যিক শ্বসন। বুঝলে কি বললাম? এটা কি বলে? এটা হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া, তাই তো নাকি? এটা হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া। মানে দেখো এই প্রক্রিয়ায় শ্বাসবায়ু আমাদের শরীরে যাচ্ছে, কলাকোষের মধ্যে শ্বসন ক্রিয়া সম্পন্ন করছে, সেইখানে শক্তি উৎপন্ন করছে, এবং তারপরে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা আবার আমাদের শ্বসন অঙ্গ দিয়ে বেরিয়ে যাচ্ছে। বুঝতে কি বললাম? এটা কি বলো? বাহ্যিক শ্বসন বা হচ্ছে অঙ্গ স্তরের শ্বসন। আরেকটা শ্বসন কি বলো? কোষের মধ্যে খাদ্যবস্তু জারিত হওয়ার যে প্রক্রিয়া, সেইটা কি প্রক্রিয়া বলো? সেটা হচ্ছে তোমার কি শ্বসন? কোষীয় শ্বসন, তাই তো নাকি? বুঝতে পারছো? তাহলে 2 রকমের শ্বসন, একটা হচ্ছে অঙ্গ স্তরের শ্বসন, আর একটা কোষীয় স্তরের শ্বসন। আমাদের 2 রকম শ্বসনই করতে হবে। আজকের ক্লাসে আমরা কোন শ্বসনটা পড়বো? কোনটা? অঙ্গ স্তরের শ্বসন পড়বো। বুঝতে পেরেছি বললাম? নেক্সট দিন আমরা কোনটা পড়বো? কোষীয় শ্বসন পড়বো, তাই তো? আচ্ছা, অঙ্গ স্তরের শ্বসনের জন্য আমার কি দরকার বলো? কি দরকার? বিভিন্ন শ্বাস গ্রহণ কেন্দ্র দরকার। এবার দেখো, তার আগে আমরা জানবো উদ্ভিদ কিভাবে করে শ্বাস গ্রহণ করে। আচ্ছা বলো তো, উদ্ভিদের শ্বাস গ্রহণ করা লাগে? অক্সিজেন লাগে উদ্ভিদের? লাগে? উদ্ভিদের অক্সিজেন লাগে? উদ্ভিদের অক্সিজেন লাগে না? লাগে না? লাগে? CO2 নেয় আর ওকে ছেড়ে দেয়, তাই তো? লাগে না? উদ্ভিদের অক্সিজেন লাগে না? লাগে? ওরা কি করে অক্সিজেন দিয়ে? দেখো ভালো করে বুঝতে হবে। দেখো উদ্ভিদের দেখো, এইটা হয়তো আমাদের ভুল ধারণা হতেই পারে যে শুধুমাত্র মানুষ অক্সিজেন নেয়, তাই তো? কিন্তু না, উদ্ভিদও তোমার হচ্ছে অক্সিজেন নেয়। কি দেখো, উদ্ভিদের শরীরে দেখো 2টো প্রক্রিয়া চলে। একটা হচ্ছে সালোক সংশ্লেষ, তাই তো নাকি? এবার দেখতে পাচ্ছ পারমিতা? হ্যাঁ, সালোক সংশ্লেষ, আর একটা বলো শ্বসন। দেখো শ্বসন সমস্ত যারা লিভিং বিইংস আছে, মানে যারা সমস্ত সজীব জিনিস আছে, সবার ক্ষেত্রে শ্বসন আমার জরুরি, শ্বসন দরকার। কেন কি বলো? শ্বসনের ফলে কি হয় বলো? এই কথা বলো না। শ্বসনের ফলে কি হয়? শক্তি উৎপন্ন হয়। আর যে কোনো জীবেরই বেঁচে থাকার জন্য বা তার শারীরবৃত্তীয় কার্য পরিচালনা করার জন্য কি দরকার? শক্তি দরকার। সেই শক্তি কোথা থেকে উৎপন্ন হবে? শ্বসন থেকে উৎপন্ন হবে। আপনি এই দিকে দেখো, শ্বসন থেকে উৎপন্ন হবে। এই শ্বসন প্রক্রিয়া হতে গেলে কি দরকার? বাইরে থেকে আমার কি লাগে? অক্সিজেন লাগে। আর এই শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন হয় কোনটা? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন, তাই তো নাকি? আর এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি হয় বলো? সালোক সংশ্লেষ প্রক্রিয়া বলো কার্বন ডাইঅক্সাইড লাগে, এবং সেইখান থেকে কি হয় বলো? অক্সিজেন উৎপন্ন হয়। আচ্ছা, কেউ যদি ফোন করে না, ফোন করে আমাকে দেখে বলবে, ফোন করলে কিন্তু ভিডিও কেটে যাবে। বুঝলে কি বলো? তাহলে কি বলো? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমার কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় আর অক্সিজেন উৎপন্ন হয়, তাই তো? বলো। আর শ্বসন প্রক্রিয়া কি হয়? অক্সিজেন আমার শোষিত হয়, কার্বন ডাইঅক্সাইড আমার ছেড়ে দেয়, তাই তো নাকি? তাই তো? দেখো তাহলে আমার উদ্ভিদের দেহে 2টো প্রক্রিয়া হয়। আমাদের দেহে কি সালোক সংশ্লেষ হয়? হয় না। সালোক সংশ্লেষ যেহেতু হয় না, সেই জন্য আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার কোনো প্রয়োজন পড়ে না, বা আমরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলে মানে কিছু করতে হবে, আমরা মরে যাবো, দম বন্ধ হয়ে, তাই তো নাকি? আমরা কি করবো? কার্বন ডাইঅক্সাইড ছাড়বো। দেখো তার মানে এই নয় যে উদ্ভিদ শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। বুঝলে? উদ্ভিদ 2টো কাজই চালায়। কি? ওই যে
জন্য দেখো তোমরা শুনেছো যে বলে না রাত্রের বেলায় গাছের নিচে ঘুমোতে নেই। কেন ঘুমোতে নেই? কেন? দেখো দেখো উদ্ভিদ দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে এই অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন উৎপন্ন করে, ঠিক আছে? কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন উৎপন্ন করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, ঠিক আছে? আর দেখো দেখো কি করে, দেখো রাতের বেলা কি করে, অক্সিজেন গ্রহণ করবে, পরে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করবে, পরে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে, তাই তো? দেখো রাতের বেলায় সে তোমার আরেকটা বান্ধবী কই? প্রতিদিন পড়া নাকি এখন? আজকে লাস্ট। দেখো তাহলে কি করে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড তোমার ত্যাগ করবে। আচ্ছা উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে রাতের বেলায়। দেখো রাত যত বেশি হবে গাছ দেখো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে করতে দেখো আস্তে আস্তে করে গাছের নিচে সব কার্বন ডাইঅক্সাইড জমা হবে, তাই তো নাকি সানিয়া? জমা হতে যত বেশি রাত যাবে তত বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ওইখানে জমা হয়ে গেছে। ওই জন্য দেখো ভোর রাত্রের দিকে কি হবে, সেইখানে কার্বন ডাইঅক্সাইডের ডেনসিটি কি হবে বলো, অনেক বেশি হয়ে যাবে, তাই তো নাকি? সেই ক্ষেত্রে তুমি যদি নিঃশ্বাস প্রশ্বাস নাও তুমি কি হবে বলো, অনেক বেশি ডেন্স কার্বন ডাইঅক্সাইড তুমি প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করছো, তাই তো? তো সেই ক্ষেত্রে তোমার কোষে ফ্যাটিক হবে, তো সেই ক্ষেত্রে মানুষের মরে যাওয়ার সম্ভাবনা থাকে, মৃত্যুর আশঙ্কা পর্যন্ত থাকে। বুঝতে পেরেছি কি বললাম? ওই জন্য দেখো বলে রাত্রের বেলায় গাছের নিচে ঘুমোতে নেই। তা এই ধারণাটা তোমাদের দূর হলো তো, যে দেখো উদ্ভিদ শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে না, তাই তো? অক্সিজেন সমস্ত সজীব কোষেরই দরকার বেঁচে থাকার জন্য অক্সিজেন। বুঝলে কি বললাম? কারণ কি, তার নিজস্ব যে শারীরবৃত্তীয় কার্যকলাপগুলো আছে সেইগুলো পরিচালনা করার জন্য কি দরকার, অক্সিজেন দরকার। আর কোন প্রক্রিয়ায় অক্সিজেন আমার কি যায় বলো, শ্বসন প্রক্রিয়ায়। আর উদ্ভিদ সংশ্লেষ প্রক্রিয়ায় তোমার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে। বুঝতে পেরেছি কি বললাম? বোঝা গেল? বাহ, এমনি এদের তো বাইরে চারিদিকে সাউন্ড নেয়, বুঝতে গেল? কি হয়েছে আবার বাইরে গান বেড়াচ্ছে মানে আরো চলে আসবে। না ব্যাপারটা ওইটা না, সুইসাইড করার ব্যাপার আছে। যদি তোমার সুইসাইড হওয়ার মতন সময় থাকে তাহলে এমনি এমনি হয়ে যাবে না, তো গাছের নিচে পড়ে থাকলে দেখবে হচ্ছে না। বুঝতে কি বললাম? গাছের নিচে শুয়ে আছে সারা রাত, তাও দেখছি কোনো কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, ঘুম আসছে না তখন আবার। বুঝতে কি বললাম? এরকম হবে। যাই হোক, তাহলে উদ্ভিদের শ্বসন অঙ্গ কোনগুলো? উদ্ভিদ কোন জায়গা দিয়ে শ্বাস গ্রহণ করে বলো? পত্ররন্ধ্র। আর কি কি বলো? পত্ররন্ধ্র, বারান্দারাও যাওয়া সেভাবে থাকবে জেনে পত্ররন্ধ্র। আর একটা কি বলো? লেন্টিসেল। লেন্টিসেল। আর বলো কি? শ্বাসচিত্র বা শ্বাসমূল। এই শ্বাসমূল কি সবার থাকে? কাদের থাকে? লবণাম্ব উদ্ভিদের থাকে শ্বাসমূল, তাই তো? তোমাদের এখনো চলন টলন পড়ায়নি, পড়াবো। শ্বাসমূল কোন দিকে ওঠে বলো তো দেখি? উপরের দিকে ওঠে। এর চলন কি ধরনের চলন হয় বলো? অভিকর্ষজ ত্বরণের বিপরীত দিকে। এই চলনকে কি বলে? নেগেটিভ জিওট্রপিক চলন বলে, ঠিক আছে? এখনো পড়ায়নি, যখন পড়াবো বুঝতে পারবে। তাহলে উদ্ভিদ শ্বাসাঙ্গ মানে অক্সিজেন গ্রহণ করে কোন কোন জায়গা দিয়ে বলো? পত্ররন্ধ্র দিয়ে, আর লেন্টিসেলের মাধ্যমে, আর শ্বাসমূলের মাধ্যমে, ঠিক আছে? শ্বাসমূল কাজে দেখা যায়, লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়। তোমাদের বইতে দেখো, আমি বিশেষ করে তোমাদের আজকে যে জায়গাটার উপরে ফোকাস করবো সেটা হচ্ছে দেখো মানুষের শ্বসন তন্ত্রের উপর। বুঝতে কি বললাম? আর এই জায়গা থেকে তোমাদের বেশি প্রশ্ন পরীক্ষায় আসবে, ঠিক আছে? আর দেখো এই জায়গাগুলো তোমাদের বইতে তোমার থাকবে, খুব সহজে করে নিতে পারবে। দেখো শ্বসন অঙ্গ তোমাদের বইতে দেওয়া আছে, তাছাড়াও আমি একটা চার্ট গ্রুপে তোমাদেরকে দেবো, ঠিক আছে? দিয়া শুনছো তো? একটা চার্ট গ্রুপে দেবো, সেইখান থেকে তোমরা পড়ে নেবে। যে দেখো বিভিন্ন পর্ব অনুযায়ী সমাজে পড়েছো নিডারিয়া, পরিফেরা, টিনোফেরা, এই যে প্লাটিহেলমিনথ যে পর্বগুলো ছিল, ওই পর্ব ভাগে ভাগে কাদের কি প্রাণীর শ্বাসাঙ্গ আছে সেইগুলো আমি তোমাদের গ্রুপে দেবো, গ্রুপ থেকে তোমরা পড়ে নেবে। বুঝতে পারলে কি বললাম? আর দেখো এই উদ্ভিদের যে শ্বাসাঙ্গ এইগুলো দেখো তোমাদের বইতে, তোমার সবাই বই বের করো তো দেখি, বই বের করো। বইতে দেখো কোনগুলো পড়বে, দেখো বই বের করো। বই এনেছো? আমি তো বই আনি। তুমি বই তোমার একটা বই নাকি দুজনে? দুজন একসঙ্গে বসে পড়াশোনা করো না কি ঝামেলা মারপিট করো? কথা হয় না? পত্ররন্ধ্র বা ওইটাকে কি বলে বলো? স্টোমাটা, ঠিক আছে? কি বললাম? ওইটা ওই তোমরা এইগুলো বই থেকেই পড়বে, বিশেষ কিছু এখানে তোমাদের পড়া নেই। আর বিশেষ করে দেখো বিভিন্ন প্রাণী যে আছে, বিভিন্ন প্রাণীর যে শ্বাস অঙ্গ, কারা দেহতল দিয়ে শ্বাস নেয়, ঠিক আছে? কারা ফুলকার সাহায্যে শ্বাস নেয়, কাদের অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, তোমাদের বলবে নিচের কোন মাছের বা কোন প্রাণীর অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, ওই সমস্ত যে সমস্ত জিওল মাছগুলো আছে, তাই তো নাকি? ওদের কি থাকে? অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, ঠিক আছে? কি বললাম? তো দেখো এই তোমরা এক কাজ করবে, শোনো, শিখবো না, তাই তো? হ্যাঁ দেখো, আচ্ছা তোমরা 9-10 জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান বই জোগাড় করবে। বুঝতে কি বললাম? দেখো বই পড়তে হবে, আর তার সাথে সাথে দেখো আমি এখানে ক্লাসে যেগুলো করাবো সেইগুলো তো পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে বইও পড়তে হবে। বুঝতে কি বললাম? এরকম নয় যে মানে শুধু খাতা পড়লে হয়ে যাবে। বুঝতে কি বললাম? ওইভাবে করে হয় না, খাতা পড়লে হয় না, তার সঙ্গে সঙ্গে বই পড়তে হবে। দেখো বই না পড়লে এই শান এইদিকে দেখো, দেখো সামিউন এইদিকে দেখো,
বই না পড়লে তোমার কখনো সাবজেক্টের প্রতি আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে না। আর যদি সাবজেক্টের প্রতি আন্ডারস্ট্যান্ডিং না হয়, তুমি যত ভালো টিচারের কাছেই পড়ো না কেন, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করে আসতে পারবে না। বুঝতে পারছো? যতক্ষণ না তুমি নিজে না বুঝছো। বোঝা গেল নাকি বললাম? সেই জন্য বই অবশ্যই পড়তে হবে, তাই যাতে তোমার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, তাই তো? তোমরা সব কপি নিয়ে এসছো, তাই আজকে আসেনি তাহলে কে কি এখনো? আচ্ছা, এই যে তোমরা খাতায় এরকম একটা চার্ট তৈরি করবে, কি দেখো আমি যেটা দেবো সানিয়া ওইটা থেকে মিলিয়ে তোমরা এরকম চার্ট তৈরি করবে, কি দেখো এরপরে আমরা বিভিন্ন ধরনের শ্বসনাঙ্গ পড়বো, এই আজকে পড়ছি, এরপরে রেচনাঙ্গ পড়বো, তারপরে তাদের গমনাঙ্গ পড়বো। এইগুলো সব থাকবে কোথায়? একটা জায়গাতেই থাকবে। বোঝা গেল কি বললাম? এইগুলো এক জায়গাতে থাকবে। এইদিকে প্রাণীর নাম লেখা থাকবে, এই জায়গায় শ্বসনাঙ্গ, এই জায়গায় রেচনাঙ্গ, এই জায়গায় গমনাঙ্গ লেখা থাকবে। তাহলে কি তোমার একটার সঙ্গে আরেকটা আর গোলাবে না বা কনফিউজ হবে না। আদারওয়াইজ এইগুলো এইটার সঙ্গে ওইটার ওখানে চলে যাবে। বুঝতে পেরেছি কি বললাম? তো সুতরাং নিজের চার্ট নিজে তৈরি করবে খেটে। আমি যে তৈরি করে দেবো দিলে তোমার মনে থাকবে না, আমি বলছি তো গ্রুপে দেবো, তারপরে তোমার মনে থাকবে না যতক্ষণ না নিজে না তৈরি করবে। বুঝতে পেরেছি কি বললাম? তো দেখো এইবার আমরা যেটা ভালো করে খুব পড়বো, দেখো যেখান থেকে প্রশ্ন আগের বারেও এসেছিল এবারেও তোমাদের আসবে, সেইটা হচ্ছে দেখো মানে মানুষের শ্বসনতন্ত্র। ঠিক আছে? দেখো মানুষের শ্বসনতন্ত্রের মধ্যে আজকে আমরা অঙ্গস্তরের শ্বসন পর্যন্ত পড়বো, পরের দিন কোষীয় শ্বসন করবো। দেখো অঙ্গস্তরের শ্বসন করতে গেলে মানুষের প্রধান শ্বসন মানে শ্বাসাঙ্গ কোনটা? মানুষের প্রধান ফুসফুস, তাই তো নাকি? এবার দেখো ফুসফুস কিভাবে করে শুরু হচ্ছে, দেখো এই যে আমাদের নাক, এই নাক থেকে শুরু হচ্ছে, তাই তো নাকি? এই নাক থেকে শুরু হচ্ছে, হয়ে একটু নিচের দিকে যাচ্ছে, যে এরকম ভাবে যে এই দুই দিকে এরকম ভাগ হয়ে যাচ্ছে, যে তোমার এইরকম মতো দেখতে হচ্ছে, এইরকম মতো দেখতে হবে। এইগুলোর ভিতরে আরো ভাগ হয়ে যায়, তাই তো নাকি? এইগুলোর ভিতরে আরো এরকম ভাগ হয়ে যায়, এইগুলো আরো এরকম ছোট ছোট ভাগ হয়ে যায়। ছবি তোমাদের বইতে আছে, দেখলে বুঝতে পারবে। বুঝতে পেরেছো? দেখো মুনমুন এদিকে দেখো, দেখো এই দেখো সবার আগে তো বলছো আমরা এই কি করছি বলো? আমরা যেটা বাতাস গ্রহণ করি এটা প্রশ্বাস না নিঃশ্বাস, সেটা বলো। এটা প্রশ্বাস না নিঃশ্বাস? হ্যাঁ, প্রশ্বাস না নিঃশ্বাস, ঠিক করে বলো। প্রশ্বাস তো মনে থাকে তো? যেটা নাকি প্রশ্বাস, আর যেটা ছাড়ছি হয়ে গেছে, শেষ হয়ে গেছে বলে, বুঝলে? আর নেই ওটা। তাহলে দেখো প্রশ্বাস মানে কি? যেটা আমরা নিচ্ছি, আর নিঃশ্বাস মানে যেটা আমরা ছাড়ছি না নিঃশ্বাস, তাই তো? আচ্ছা বলো তো, আমরা যে প্রশ্বাস নিই, প্রশ্বাস বায়ুর মধ্যে কোন উপাদানটা কতটা পরিমাণে থাকে? দেয়া কোন উপাদান কতটা পরিমাণে থাকে বলো? কোন উপাদান? এই নরমাল আমার নাকের সামনে যে বাতাস আছে, এই বাতাসে কি কি গ্যাস আছে বলো? ঠিক আছে বলো, বলো ঠিক আছে বলো, বলো। সুমাইয়া, সুমাইয়া তোমার নাম? সুমাইয়া নেই একটাও? দেখো কি কি থাকে? নাইট্রোজেন থাকে, তাই তো? এইখানে লিখছি প্রশ্বাস বায়ু, কি থাকে বলো? নাইট্রোজেন থাকবে। আর কি থাকে বলো? অক্সিজেন থাকে। কার্বন ডাইঅক্সাইড এছাড়াও অন্যান্য গ্যাস থাকে, সেইগুলো আমি লিখছি না। নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে বলো? জানো না? 78% জানো না? ভূগোলে কত পড়েছে, ভৌত বিজ্ঞানে কত পড়েছে? অক্সিজেন 21%, 20.96, মানে হচ্ছে 9-6 করে লাভ নেই, 21% ডাইরেক্ট করে দিলাম। বুঝতে পারছো? আর কার্বন ডাইঅক্সাইড তো 0.04%। মানে আমরা যে বাতাসটা গ্রহণ করছি সেই বাতাসের মধ্যে তোমার কি থাকছে? আপনি বলো, সুরাইয়া বলো, এইগুলো থাকছে, তাই তো? নাইট্রোজেনের পরিমাণ এতটা, অক্সিজেন এতটা, কার্বন ডাইঅক্সাইড এতটা, তাই তো? এবার যে বাতাসটা ছাড়ছি পারমিতা, এই যে দেখো যে বাতাসটা ছাড়ছি নিঃশ্বাস, তার মধ্যে কোনটা কতটা থাকবে বলো? এই নাইট্রোজেন কতটা থাকবে? আমরা কি শ্বসন প্রক্রিয়া বা আমাদের কোনো প্রক্রিয়ার জন্য আমরা নাইট্রোজেন গ্রহণ করি শরীরের মধ্যে? করি না। তাহলে ও যেভাবে গেছিল সেইভাবে ফিরে চলে আসবে, তাই তো নাকি? আমাদের অক্সিজেন কি হবে? অক্সিজেন কাজে লাগে, তাই তো? তাহলে কি অক্সিজেন 0 হয়ে যাবে নাকি? অক্সিজেন থাকবে 17%। দেখো এইখানে আমাদের শরীরে আমরা একবারে যে পরিমাণ বাতাস নিয়েছি তার কত পার্সেন্ট অক্সিজেন কাজে লেগেছে বলো? মাত্র 4%, আর বাদ বাকিগুলো ফিরে চলে এসেছে। তাহলে দেখো 4% কার্বন ডাইঅক্সাইড কি ঘুম লাগে নাকি? হ্যাঁ, এই শিখে যাও, জলদি এসে শিখে যাও, জলদি এসে। অক্সিজেন, এই অক্সিজেন 17%, এটা তো নিঃশ্বাস বায়ু যেটা বেরিয়ে যাচ্ছে। এই শিখে যাও, শিখে না না, আজকে দেওয়ালে খেলা দিয়ে বসেছে তো, আমার উপরে মাথার উপরে ফ্যান চলছে। হ্যাঁ, আর রোজা করছে নাকি? বেশ ভালোই হয়েছে। দেখো তাহলে আমার কি একবারে 4% অক্সিজেন গৃহীত হয়েছে, তাই তো? সেই 4% অক্সিজেনটা কি হবে বলো? মধুকর্ণ বলো, সেই 4% অক্সিজেনটা কি হবে বলো? কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে, তাই তো নাকি? তাহলে এইদিকে দেখো কার্বন ডাইঅক্সাইড প্রায় 0 ছিল, এটা 4%। তাহলে দেখো আমরা একবারে যে পরিমাণ বাতাস নিয়েছি সেই বাতাসের 4% মাত্র বলো কুলসুম 4% আমাদের কাজে লেগেছে, আর সেই 4% আমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়েছে। বুঝতে পেরেছি কি বললাম? আর বাদ বাকি
যেভাবে করে বাতাস গেছিলো সেইভাবে করে বেরিয়ে চলে এসেছিল। বুঝতে কি বললাম সিরিজটা? দেখো তাহলে দেখো তোমার এই কতটা বাতাস কাজে লেগেছে শুধুমাত্র এই। এবার এই প্রশ্বাস বায়ুতে এই জিনিসগুলো থাকছে, নিঃশ্বাস বায়ুতে এই জিনিসগুলো থাকছে। আচ্ছা এবার আমরা এই বাতাসটা নিয়ে নিলাম, তো এবার এটা কোথা দিয়ে কীভাবে করে যাচ্ছে একটু পড়াশোনা করি সেই বিষয়ে। দেখো এই যে এইটাকে কি বলা হয় বলো, এটাকে কি বলা হয়? এই যে উপরে নাসাল ক্যাভিটি। এইগুলো মুছে দেবো? লিখেছো তো? লিখেছো তো? কবে লিখবে? তাড়াতাড়ি লিখে নাও। বসো পিছনের দিকে, পিছিয়ে বসো। দেখো এইটাকে কি বলে? নাসা গহ্বর বা নাসাল ক্যাভিটি, তাই তো? এটাকে কি বলে? নাসা গহ্বর। আঁকলে আঁকো, আর না তো বইতে ছবি আছে তুমি বুঝে রাখো। নাসা গহ্বর বা নাসাল ক্যাভিটি। এরপরে দেখো এইটাকে তোমার কি বলছে বলো? ল্যারিংস, তারপরে হচ্ছে ট্রাকিয়া, তারপরে তোমার হচ্ছে কি ব্রঙ্কাস, তারপরে হচ্ছে ব্রঙ্কিওল। বুঝতে কি বললাম? এইগুলো দেখো দরকার নেই, তোমাদের বইতে আছে, দেখবে, শোনো ভালো করে শোনো। তাহলে কি আছে বলো? নাসা বলো, নাসালান্ধ্র বা নাসা ক্যাভিটি, তাই তো? বা নাসাল ক্যাভিটি, তাই তো? তারপরে কি আছে বলো? ল্যারিংস। এইদিকে দেখো ল্যারিংস কোনটা দেখো, এই দেখো এটা ল্যারিংস, এই যে, ঠিক আছে ল্যারিংস। তারপরে কি আছে? ট্রাকিয়া, তারপরে ব্রঙ্কাস, তারপরে হচ্ছে ব্রঙ্কিওল, তাই তো নাকি? দেখো এই যে মানুষের এই জায়গায় উঁচু হয়ে থাকে, দেখো এখানে তো উঁচু হয়ে আছে, এটা কি? এটা হচ্ছে ল্যারিংস। হ্যাঁ, এটাকে কি বলা হয়? কি বলে? অ্যাডামস অ্যাপেল বলে, ঠিক আছে? অ্যাডামস অ্যাপেল বলে। এটাকে কি বলে? ভয়েস বক্স বলে। তার মানে ভয়েস যে তৈরি হচ্ছে সেটা কোথায় বলো? এর মধ্যে তৈরি হচ্ছে, তাই তো নাকি? এর মধ্যে। যারা খুব বোবা হয়, যারা বোবা হয় তাদের কি হয় বলো? তাদের এই ল্যারিংসে গন্ডগোল থাকে। বুঝতে কি বললাম? তারা কিন্তু কথা বলতে জানে, সেটা কথা বলতে চায়, কিন্তু তাদের এখানে কোনো সাউন্ড তৈরি হবে না। বুঝতে কি বললাম? তাহলে মানুষের সাউন্ড কোথায় তৈরি হয় বলো? এই নাসাল ক্যাভিটির মধ্যে, সরি নাসাল ক্যাভিটি বলছি, এই ল্যারিংসের মধ্যে, তাই তো? আর ল্যারিংস কি বলা হয়? অ্যাডামস অ্যাপেল বলা হয়। আছে উন্মত আছে? দেখো আচ্ছা আগের দিন তোমাদের কি পড়িয়েছিলাম? কলা পড়িয়েছিলাম না? কলা, তাই তো? আবরণী কলা পড়িয়েছিলাম। আবরণী কলা এবার বিভিন্ন জায়গায় পড়াবো, সেখানকার আবরণী কলাগুলো বলবো, তাই তো? আচ্ছা এই যে নাসাল ক্যাভিটি, এর মধ্যে কি ধরনের আবরণী কলা থাকে? নাসাল ক্যাভিটির মধ্যে বলো? সিলিয়েট। লেখো নাসাল ক্যাভিটির মধ্যে, লেখো নাসাল ক্যাভিটির মধ্যে সিলিয়েটেড কলামনার আবরণী কলা থাকে। সিলিয়েটেড মানে সিলিয়া যুক্ত, ঠিক আছে? নাসাল ক্যাভিটির মধ্যে বা নাসা গহ্বরের মধ্যে, লেখো আস্তে আস্তে লেখো, নাসা গহ্বরের মধ্যে সিলিটা লেখো, সিলিয়েটেড কলামনার, সিলিয়েটেড মানে সিলিয়া যুক্ত, সিলিয়েটেড কলামনার আবরণী কলা থাকে। বুঝতে পেরেছো? এর মধ্যে কি থাকে? মিউকাস বা সরাস কোষ থাকে, ঠিক আছে? মিউকাস বা সরাস কোষ থাকে। এইগুলো কি বলো? এই সরাস কোষ থেকে কি হয়? শীতকালে ঠান্ডা লাগলে কি হয়? গলা বসে না? কি বসে যায়? নাক ভোগ করে না? লেখো তাহলে এর মধ্যে কি থাকে? সরাস কোষ থাকে। পরীক্ষায় জিজ্ঞেস করবে সরাস কোষ কোথায় থাকে? সরাস কোষ কোথায় থাকে? নাকে থাকে, ঠিক আছে? নাসারন্ধ্রের মধ্যে থাকে। মধুকণা লিখতে পারছো? ঠিক আছে। এবার দেখো এই যে দেখো নাক যে আছে না, নাকের মধ্যে একটা পার্টিশন আছে না, মাঝখানে একটা দেওয়াল আছে, তাই তো নাকি? ওই দেওয়ালটা কি? এটা অস্থি না তরুণাস্থি যুক্ত? এটা কি তরুণাস্থি? এটাকে এদিক ওদিকে নড়াচড়া করে, তাই তো নাকি? তরুণাস্থি যুক্ত। নড়াচড়া করছে তো ভেঙে যাবে, বেশি করো না জোরে। দেখো তাহলে এটা কি বলো? তরুণাস্থি যুক্ত। লেখো নাসা গহ্বরের মধ্যে মাঝখানে যে তরুণাস্থি থাকে, নাসা গহ্বরের মধ্যে মাঝখানে যে তরুণাস্থি থাকে, ওইটার নাম কি? ওটার নাম হচ্ছে তোমার নাসাল সেপ্টাম। মানে একদম এই নাকের মাঝখানে, দেখো এই নাকের একদম মাঝখান বরাবর, এই বরাবর যেটা আছে। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ কি লিখেছো বলো? মধ্যে যে তরুণাস্থি থাকে, মানে যেটা দুটো গহ্বর, নাসা গহ্বরের মধ্যে যে তরুণাস্থি থাকে, নাসাল সেপ্টাম লিখেছো? আচ্ছা তাহলে নাসা গহ্বর বলে দিলাম, তাই তো নাকি? হ্যাঁ কি হয়ে গেছে গল্প। আমি জানো কত কিছু প্রিপারেশন করেছি, মানে এই পড়াবো বলে একটা বাড়ি থেকে ছোটো ফোন এনেছি, বুঝলে? সেই ফোনটায় ব্যাটারি ছিল না, ব্যাটারি লাগিয়েছি। তা লাগিয়ে দিচ্ছি, সিম লাগিয়েছি, দেখেছি নেটওয়ার্ক আছে। কারণ আমি জানছিলাম এই সিমটা খুলে ওর মধ্যে লাগবো, তাহলে ফোন আসলে কোনো অসুবিধা নেই, বুঝেছো? তো এত কিছু প্রিপারেশন করেও হলো না, ওই তো।
দেখো তাহলে কি বললাম বলো না, দেখো নাসা গহ্বরের মধ্যে বলো এটা কি বলো নাসাল ক্যাভিটি সবার বাইরে যেটা আছে তাই তো নাকি, এই নাসাল ক্যাভিটির মধ্যে যে আবরণী কলা থাকে এই আবরণী কলা কিরকম বলো সিলিয়েটেড, কি বলো সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, তাই তো আবরণী কলাকে ইংলিশে কি বলে এপিথেলিয়াম বলে, তাই তো ওই তো এপিথেলিয়াম মানে আবরণী খালা, বুঝলে কি বলো সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। ঠিক আছে, এবার দেখো যে নাকের মাঝখানে যে পার্টিশন থাকে, ঠিক আছে মানে দুটো নাককে আলাদা করছে যেটা তুমি চেপে রাখতে পারবে, তাই তো এটা কি বলো নাসাল সেপ্টাম বলে, তাই তো এটা কি তরুণাস্থ নির্মিত হয়, বুঝতে পেরেছি কি বললাম। এবার দেখো আসো নাসারন্ধ্র পরে দেখো ল্যারিংস, তাই তো নাকি ল্যারিংস কোথায় থাকে এইখানে, দেখো এর সঙ্গে আচ্ছা এইখানে একটা বলি নাকে কোন কোন নার্ভ থাকে বলো তো, নাকের সাথে কোন নার্ভ যুক্ত থাকে বলো কি না বলো অল ফ্যাক্টরি, বুঝলে এগুলো আমরা পড়বো নার্ভাস সিস্টেমে, তবু এখন জেনে রাখো এখন থেকে শুনতে শুনতে যাও যে আমাদের নাসারন্ধ্রের সাথে কোন নার্ভ যুক্ত থাকে অল ফ্যাক্টরি নার্ভ, অল ফ্যাক্টরি, বুঝলে কি বললাম। আর দেখো আর নাকে কি থাকে বললাম বলো নাসারন্ধ্রের মধ্যে মিউকাস থাকে আর হচ্ছে সোরাস গ্রন্থি থাকে, তাই তো সোরাস গ্রন্থি থাকে, সেই সোরাস গ্রন্থি কি হয় বলো ওই মিউকাস স্তরের মধ্যেই থাকে সোরাস গ্রন্থি, বুঝলে তোমার পরীক্ষা জিজ্ঞেস করবে সোরাস গ্রন্থি কোথায় থাকে, বিভিন্ন রকম গ্রন্থি আছে তোমাদের পড়াবো বিভিন্ন সময়, ঠিক আছে এই সোরাস গ্রন্থি তারপর বার্থলিন গ্রন্থি এরকম আরো অনেক সব পরপর সব গ্রন্থি আছে, তো এক একজন এক এক জায়গাতে থাকে, যখন যেটাতে আসবো তখন সেটা বলে দেবো। তাহলে এখন মনে রাখো সোরাস গ্রন্থি থাকে নাকে, বুঝলে কি বললাম। এবার দেখো এরপরে আসলে ল্যারিংসে, ল্যারিংসটাকে কি বলা হয় বলো ভয়েস বক্স বলে বা অ্যাডামস অ্যাপেল বলে, পরীক্ষাতে জিজ্ঞেস করতেই পারে যে অ্যাডামস অ্যাপেল কাকে বলা হয়, ল্যারিংসকে বলা হয়, ঠিক আছে কি বললাম তাজমিরা বুঝতে পারছো। এই দেখো এর মধ্যে কি থাকে, এর মধ্যে ভোকাল কর্ড থাকে, ভোকাল কর্ড, এই দেখো এই যে ভোকাল কর্ড দেখো সাউন্ডের এদিক ওদিক হবে, ঠিক আছে এর মধ্যে, তাহলে লিখে রাখো যে ল্যারিংসকে বলা হয়, ল্যারিংসকে তোমার কি বলা হয় বলো ভয়েস বক্স বলে বা অ্যাডামস অ্যাপেল। লিখেছো রুবাইয়া লেখো অ্যাডামস অ্যাপেল বলে, আমি লিখেছো আচ্ছা। আর লেখ হচ্ছে লিখেছো এর মধ্যে ভোকাল কর্ড থাকে, এর মধ্যে ভোকাল কর্ড থাকে যেখান থেকে স্বরকম্প উৎপন্ন হয়, এর মধ্যে ভোকাল কর্ড থাকে যেখান থেকে স্বরকম্প উৎপন্ন হয়, যেখান থেকে স্বরকম্প উৎপন্ন হয়, স্বরকম্প উৎপন্ন হয়, স্বরকম্প ঠিক আছে স্বরকম্প উৎপন্ন হয়। ঠিক আছে যেখান থেকে তোমার কি উৎপন্ন হয় স্বরকম্প উৎপন্ন হয়। দেখো তাহলে দেখো যারা বোবা হয় তাদের কি হয় বলো এই ভয়েস বক্সে ওই ভোকাল কর্ডে ডিস্টার্ব থাকে, তো ভোকাল কর্ডে ওইখান থেকে বলো সাউন্ড বা শব্দ তোমার হচ্ছে উৎপন্ন হয় না, তাই তো নাকি। এবার দেখো এরপরে আমার কি আছে দেখো আমার নাসা গহ্বর হয়ে গেল, ল্যারিংস হয়ে গেল, তারপর তোমার কি আছে বলো ট্রাকিয়া আছে, তাই তো নাকি। ট্রাকিয়া কোনটা দেখো ট্রাকিয়া কতটা লম্বা হয় এইখান থেকে এই মোটামুটি এই পর্যন্ত ওই 10-12 সেন্টিমিটার মতো লম্বা, 10 থেকে 11-12 সেন্টিমিটার মতো লম্বা, সেটা কি বলো ট্রাকিয়া। তারপরে দেখো ব্রঙ্কাস আছে আর ব্রঙ্কিওল আছে। এবার দেখো ফুসফুসের অবস্থানটা ভালো করে বোঝো আমাদের এইখানে ফুসফুস কোন জায়গায় আছে দেখো এইখান দিয়ে এসে ফুসফুস এই জায়গাতে ফুসফুস আছে, দেখো এই যে বক্ষপিঞ্জর এর মধ্যেই আছে ফুসফুস, বুঝতে পেরেছি কি বললাম। আচ্ছা এর মধ্যে ধকধক করে কোন দিকটায়, এইদিকে না এইদিকে, কোন দিকে ধকধক করে হ্যাঁ জানো তো ভদ্রম চেক করেছো তাই তো। দেখো তাহলে ধকধক করে কোন জায়গায়, এরকম জায়গায় ধকধক করে তাই তো। এই জায়গায় কি থাকে হৃৎপিণ্ড থাকে তাই তো নাকি, হৃৎপিণ্ড এখানে থাকে আর ফুসফুস দুই দিকে দুটো ভাগে বিভক্ত হয়ে থাকে। এইদিকে ফুসফুসটাকে কি বলে ডান ফুসফুস আর এটা হচ্ছে তোমার বাম ফুসফুস, তাই তো নাকি। দেখো তাহলে বলো কোন ফুসফুসটা আকারে বড় হবে বলো সানিয়া, বলো কোনটা বড় হবে, বাম বড় হবে, মানে তাহলে তো এইদিকে এরম হয়ে থাকতো দুটো একটু, মানে এরম হয়ে থাকবে নাকি ওরম না। ডান দিকের ফুসফুস আকারে বড় হবে, এই দিকটা কেন বড় হয় না, কারণ দেখো এইদিকে হৃৎপিণ্ডের জন্য কিছুটা জায়গা ফাঁকা রাখতে হয়েছে, বোঝা গেল কি বললাম। ওই জন্য বাম ফুসফুস তোমার কি হয় বলো আকারে ছোট হয় আর ডান ফুসফুস কি হয় বলো আকারে বড় হয়। এমনি মনে রাখবা ডান দিকে মোটামুটি হাত পা একটু দেখে মাপলে মনে লম্বা হবে নাকি, তাই নাকি। ডান দিকের হাত পা সব লম্বা লম্বা তাই নাকি, চোখ মোটা কি ডান দিকে দেখে যাই হোক তো দেখো তাহলে কি বলছিলাম বলো কি বলছিলাম, হ্যাঁ দেখো তাহলে ডান ফুসফুস বড়, ওরম বুঝতে পারো না নিজে নিজে, ডান ফুসফুস আকারে বড় তাই তো। তাহলে ডান ফুসফুস কটা খণ্ডে বিভক্ত হবে বলো 3টে খণ্ডে বিভক্ত, যেহেতু ওটা বড় তাই কটা খণ্ডে বিভক্ত দিয়া বলো 3টে খণ্ডে বিভক্ত তাই তো নাকি। আর বাম ফুসফুস আকারে একটু ছোট তাই কটা খণ্ডে বিভক্ত ওটা বলো 2টো খণ্ডে। তাহলে এই জায়গাগুলো থেকে তোমাদের বেসিক প্রশ্ন দেবে, আমি একটু
বলে নিই, নিয়ে তারপরে মেকানিজম তোমাদেরকে আমি বলছি। আগেরবার এই জায়গা থেকে একটা প্রশ্ন দিয়েছিল, দেখো তাহলে ডান ফুসফুস কোনটা বড় আকারে, ডান না বাম? ডান। কি করে মনে রাখবা? এইদিকে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড জায়গা খাবে খানিকটা, তাহলে কি হবে বলো? বাম ফুসফুস আকারে ছোট হয়ে যাবে আর ডান ফুসফুস আকারে বড় হয়ে যাবে। আচ্ছা, ডান ফুসফুস কটা খণ্ডে বিভক্ত? 3টে। আর বাম ফুসফুস 2টি খণ্ডে বিভক্ত, তাই তো নাকি? মনে থাকবে এইগুলো। এবার দেখো এই যে ফুসফুসগুলো বিভক্ত হয়, দেখো ওই জায়গায় দেখো এই জায়গায় একটু খাঁজ মতো করে রেখেছি না? এই খাঁজ মতো করে রেখেছি, এই জায়গায় কে থাকবে বলো? এই জায়গায় হৃৎপিণ্ড থাকে, তাই তো নাকি? ওই জায়গায় হৃৎপিণ্ড থাকবে বলে ওইটা হচ্ছে হৃৎ খাঁজ, বুঝলে কি বললাম? ওইটাকে বলে হৃৎ খাঁজ, বুঝলে? বা কার্ডিয়াক নচ বলে, বুঝলে? এটা মনে রাখো, এটাকে কি বলে? কার্ডিয়াক নচ বলে এটা। হ্যাঁ, তোমার জিজ্ঞেস করবে কার্ডিয়াক নচ থেকে কোন ফুসফুসে? এই জায়গায় কি থাকে বলো? হৃদ গহ্বর, তাই তো? যা নামেই বলুক, কার্ডিয়াক নচ বলুক না পিসা, আর হৃদ গহ্বর বলুক, যা কিছুই বলুক না কেন, তুমি বুঝে যাবে যে কি দিয়েছে। এই দেখো বাম ফুসফুসের এই এক জায়গায় যে হৃৎপিণ্ড থাকে, এই জায়গায় যে খাঁজ মতোটা থাকে, এইটাকে বলে হৃৎপিণ্ড গহ্বর বা যায় বলে। এই তুমি বলছো নাকি আবার? হ্যাঁ, দেখো তাহলে দেখো এই দিক থেকে তোমার কি বলে? এটাকে বলে কার্ডিয়াক নচ বলে, বুঝতে পারছি কি বললাম? এটাকে কার্ডিয়াক নচ তাহলে কোথায় দেবে বলো? বাম ফুসফুসে। এবার দেখো ফুসফুসগুলো কিভাবে করে বিভক্ত থাকে, দেখো এইটাকে এইদিকে আঁকলে দেখা যাচ্ছে, দেখো তো এখানে দেখো পড়ে এরকম মতো। হ্যাঁ, এরকম মতো ঠিক হয়নি। দেখো এইটা দেখো প্রথমে এরকম বড় একটা ভাগ থেকে উপরের দিকে, আর একটু বেশি বড় ভাগ থেকে, এরপরে এরকম ভাগ থেকে, বুঝলে কি বললাম? এইগুলোকে কি বলে? এইগুলোকে বলে, ভাগগুলোকে বলে সোরাস বলে, বুঝলে কি বললাম? এই ভাগগুলোকে তোমার কি বলে? এই সোরাস বলছি, সরি সোরাস তো ওখানে বললাম, ফিশার বলে, ফিশার। এই ভাগগুলোকে কি বলে? ফিশার বলে। সোরাস তো সেই গ্রন্থি, এখান থেকে ওখানে চলে যাবে। এইগুলোকে কি বলে? ফিশার। তাহলে দেখো এই বাম ফুসফুস, এই ডান ফুসফুস কতগুলো খণ্ডে বিভক্ত? 3টে। দেখো উভয় এদিকে কি কি? এই একটা, দুটো, 3টে। আচ্ছা, 3টে খণ্ডে বিভক্ত করার জন্য কতগুলো ফিশার আছে এর মধ্যে? পারবো যে এদিকে দেখো এর মধ্যে কতগুলো ফিশার আছে? 2টো। আর এই বাম ফুসফুস কতগুলো খণ্ডে বিভক্ত? 2টো। তাহলে এর মধ্যে ফিশার কতগুলো থাকবে? একটা ফিশার থাকবে, মনে থাকবে তো? তাহলে দেখো ডান ফুসফুসে ফিশার কতগুলো থাকবে? 2টি। আর বাম ফুসফুসে একটা ফিশার থাকবে, তাই তো নাকি? কারণ ডান ফুসফুসে 3টে খণ্ড, বাম ফুসফুসে তোমার 2টো খণ্ড। আচ্ছা দেখো এই যে ব্রঙ্কাস, হ্যাঁ, এই ব্রঙ্কাস এর মধ্যে ফুসফুসের মধ্যে প্রবেশ করার পরে, ব্রঙ্কাস ফুসফুসের মধ্যে প্রবেশ করার পরে এগুলো খণ্ডে বিভক্ত হয়। ফাঁকা এইদিকে দেখো, তা এইদিকে দেখো তাই এবার দেখো এই তোমার ডান দিকের এই ব্রঙ্কাস এর কটা ভাগে বিভক্ত হবে বলো? কটা ভাগে? 3টে ভাগে বিভক্ত হবে। কারণ দেখো প্রত্যেক ভাগে একটা করে ব্রঙ্কাস যাবে, ঠিক আছে? প্রত্যেক ভাগে একটা করে ব্রঙ্কাস যাবে, বুঝলে কি বললাম? তাহলে দেখো ডান ফুসফুসের এই ব্রঙ্কাসে কতগুলো ভাগে বিভক্ত হবে? এটাকে কোলম শাখা বলে, বাংলায় আছে, বইতে দেখবে পড়ে, বুঝলে কি বললাম? বুঝতে পারবে। তাহলে ডান দিকে কতগুলো ভাগে বিভক্ত হবে বলো? 3টে ভাগে। শ্রীপর্ণা মধুপর্ণা বুঝতে পারছো? শ্রীপর্ণা বুঝতে পারছো তো? দেখো আর বাঁ দিকের ওইটা কতগুলো ভাগে বিভক্ত হবে বলো? 2টি ভাগে বিভক্ত হবে, বুঝতে পারছো কি বললাম? দেখো তুমি শুধুমাত্র এই গঠনটা ভালো করে মনে রাখবে, আদারওয়াইজ দেখো এইগুলো তো সাধারণ বুদ্ধির ব্যাপার। 3টে খণ্ড হতে গেলে ফিশার কতগুলো হবে বলো? ফিশার 2টো হবে। আর 2টো খণ্ডে বিভক্ত হতে গেলে ফিশার কতগুলো হবে? একটা হবে। দেখো যে আকারে বড় সে কতগুলো খণ্ডে বিভক্ত হবে বলো? 3টে খণ্ডে বিভক্ত হবে। যে আকারে ছোট সে কতগুলোতে বিভক্ত হবে বলো? 2টি খণ্ডে বিভক্ত হবে। বোঝা গেল না কি বললাম? আচ্ছা, সবার আগে তো এটা বলো ফুসফুসের আবরণীকে কি বলে বলো? ফুসফুসের আবরণীকে কি বলে? পেরিকার্ডিয়াম বলে, বলো। ফুসফুসের আবরণীকে কি বলে? এই শানা বলো, বলো বলো। প্লুরা বলে, শিওর? খাতা বের করো, ঝটপট সব লেখো। একদিকে বিভিন্ন জিনিসের নাম লেখো, আর একদিকে তার আবরণীর নাম লেখো। হ্যাঁ, আবার লেখো, এরা এখন লিখিনি, যারা লেখেনি তারা লেখো, লেখো সবার আগে লেখো ফুসফুস। এই মধুপন এরকম লেখো, এইদিকে নাম লেখো, এইদিকে নাম লেখো, আর ডান দিকে এর পাশে আবরণীর নাম লেখো। এইদিকে লেখো ফুসফুস। ফুসফুসের আবরণীর নাম কি? প্লুরা। ফুসফুসের আবরণীর নাম কি? প্লুরা। মানুষ মতো লাগে তো? এবার ঠিক আছে? এবার তাহলে এর ডিস্টার্ব হয়ে গেছে, দাঁড়াও এর একটুখানি দেখো তাহলে কোন পর্যন্ত বললাম বলো? তাহলে হ্যাঁ লেখো, ফুসফুসের আবরণীকে কি বলে লিখেছো? প্লুরা বলে, প্লুরা। পয়লা বছর টাকা প্লুরা। হৃৎপিণ্ড লেখো। হ্যাঁ হ্যাঁ, হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম, তাই তো? হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম, ঠিক আছে?
তারপরে তার নিচে লেখো আর কি আছে, বৃক্ক, ক্যাপসুল, লিখছি বলছি, হৃৎপিণ্ড লিখেছো, পেরিকার্ডিয়াম, তারপরে লেখো পেশিকলা, সার্কোলেমা, আর কি আছে দেখো, হ্যাঁ হ্যাঁ সুষুম্না কাণ্ডে লেখো মেনিনজিস, মস্তিষ্ক সুষুম্না কাণ্ডে মেনিনজিস, ঠিক আছে, মস্তিষ্ক সুষুম্না কাণ্ডে মেনিনজিস। দেখো এদিকে দেখো, এই মধুকর্ণা দেখো, এদের কাছে লেখা দেখো, দেখে নিও, হ্যাঁ এদিকে দেখো। আচ্ছা এই যে পুলুরা, পুলুরা দেখো, এই ফুসফুসের যে আবরণ, একে তোমার কি বলছে, পুলুরা বলছে। দেখো পুলুরার দুটো স্তর আছে, একটা হচ্ছে ভেতরের দিকের স্তর আর একটা হচ্ছে মাফুজা বলো বাইরের দিকের স্তর। পুলুরার ভেতরের দিকের স্তরকে কি বলে, সোয়া, কি বলে ভেতরে কি বলে, বাইরে কি বলে, কি করে মনে রাখবে বলো, ভেতরে ভিসেরাল আর বাইরে প্যারাইটাল, ভ থেকে ভিসেরাল, ঠিক আছে, তাহলে বলো ভেতরে আর বাইরে, মনে থাকবে তো, ভেতরে কি বাইরে, তাহলে ফুসফুসের পুলুরার ভেতরের দিকের স্তরকে কি বলে বলো, ভিসেরাল, আর বাইরের দিকের স্তরকে কি বলে, প্যারাইটাল স্তর বলে। বোঝা গেল না কি বললাম, এই গেল ফুসফুসের ওপরের মানে আবরণ হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো ফুসফুসে অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে করে, ফুসফুস অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে করে দেখো। আচ্ছা হৃৎপিণ্ড যেরকম এরকম ভাবে করে পাম্প হয়, ব্লাড পাম্প করে, ফুসফুস কিরকম ভাবে করে পাম্প হয়, হয় না। তাহলে ফুসফুসের মধ্যে বাতাস যায় কিভাবে করে আর বাতাস বেরোয় কিভাবে করে, হ্যাঁ হ্যাঁ কে ধুকপুক করে, এই জায়গায় হৃৎপিণ্ড আছে বলে ও ধুকপুক করে বলে কি মনে করছো এরকম তো সাইডে ঠেলে দিচ্ছে ওকে, আবার ফুসফুসে বাতাস ঢেকে যাচ্ছে, বললাম না। কে দেখো ফুসফুস কিন্তু সংকুচিত প্রশিক্ষিত ফুসফুস হতে পারে না, তাহলে কি হয় বলো, কি হয়, কোন পেশি বলো, শ্বাস পেশি কোনগুলো বলো, দুটো আছে, কি কি, আর হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার একটা কি বলো, ইন্টারকস্টাল পেশি। আচ্ছা ইন্টারকস্টাল পেশি বলে দিচ্ছি, ঠিক আছে, পরীক্ষা যদি আন্তর পঞ্জরাস্থি বা এরকম একটা কিছু যদি দেয়, কিছু বলো, ইন্টারকস্টালের বাংলা হচ্ছে ওই রকম, এরা আন্তর পঞ্জরাস্থি পেশি না কিরকম একটা আছে, আন্ত এই ওটা পুড়ে যায় না, আন্ত বা অন্ত পাঞ্জ, এই বইটা আছে দেখবা আছে কিনা, হ্যাঁ ইন্টারকস্টাল পেশি বাংলা হচ্ছে ওইটা, দেখো ভালো করে বুঝো। ডায়াফ্রাম পেশি কোন জায়গায় থাকে বলো, ডায়াফ্রাম পেশি কোন জায়গায় থাকে, এই জায়গায়, এই দেখো এই জায়গাতে থাকে, এই জায়গায়, ঠিক আছে, ডায়াফ্রাম পেশি এই একদম এই বরাবর এই ইউ আকৃতি, বুঝলে। ইন্টারকস্টাল পেশি কোথায় থাকে বলো, এই যে রিপস, এই যে পাঁজর আছে, দুটো পাঁজরের মাঝখানে থাকে, বোঝা গেল কি বললাম, দুটো পাঁজরের মাঝখানে কি থাকে বলো, ইন্টারকস্টাল পেশি থাকে। আচ্ছা আর একটা জিনিস তোমাদের যদি অপশনে কোনোদিন এরকম দেখো যে কে সাহায্য করে, এই দুটো নেই, কি বলছে, হ্যাঁ তোমার অপশন উঠে, শোনো এদিকে, শোনো 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 না, অপশন শোনো না, সিদ্ধাকের অপশন উঠবে, উঠে প্লাস করে এদিকে মারবে, বুঝলে কি বললাম, সিদ্ধাকের অপশন উঠে উঠে এই গালে মারবে, বুঝলে, তখন বুঝতে পারবে তালি মারা কাকে বলে, বুঝেছো, তালি মারা বুঝতে পারবে। দেখো তো কি বলছিলাম, দেখো তো এছাড়াও যদি তো কোনদিন দেখো যে উদর গহ্বর বা এই উদর গহ্বরের পেশি, এটাও কিন্তু ইনডিরেক্টলি সাহায্য করে, বুঝলে। ডিরেক্টলি কে কে ইনভলভ হয় বলো, ওই তোমার হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা আর ইন্টারকস্টাল পেশি, আর ইনডিরেক্টলি কে বলো, উদর গহ্বরের পেশি, মানে পেটের যে পেশি থাকে। কারণ দেখো তুমি নিজে নিজে নিঃশ্বাস প্রশ্বাস নাও বুঝতে পারবে, দেখো পেটের সঞ্চালন কিন্তু হচ্ছে, দেখো ডায়াফ্রাম মেন ভূমিকা পালন করছে, তাছাড়াও এদেরও তোমার হচ্ছে কি আছে বলো, ইনভলভমেন্ট আছে, বুঝতে পারছি কি বললাম। তো দেখো আচ্ছা ডায়াফ্রাম নর্মাল অবস্থায় কি আছে, দেখো নর্মাল অবস্থায় এইখানে আছে, তাই না, নাকি আমি কি করছি দেখো, ডায়াফ্রাম কোন দিকে চলে যাচ্ছে, উপরের দিকে না নিচের দিকে, ডায়াফ্রাম কোন দিকে, নিচের দিকে যাচ্ছে, তাই না নাকি, এই প্রশ্বাস নিচে যখন কোন দিকে, নাও প্রশ্বাস নাও, নিচে নিচে নাও, ডায়াফ্রাম নিচের দিকে যাচ্ছে, তাই তো নাকি, ডায়াফ্রাম নিচের দিকে যাচ্ছে, মানে ডায়াফ্রামের যেটা স্বাভাবিক অবস্থান এই জায়গায়, তাই তো নাকি, যখন প্রশ্বাস নিচ্ছি ও তখন কি হচ্ছে বলো, নিচের দিকে চলে যাচ্ছে, স্বাভাবিক অবস্থান থেকে ওর বিচ্যুতি ঘটছে, এরপরে কি হবে বলো, ও আবার স্বাভাবিক অবস্থানে ফিরে আসতে চাইবে, এই পাখা মেরো না, এদিকে দেখো, ও আবার স্বাভাবিক অবস্থানে ফিরে আসতে চাইবে, তখন কি হবে, যখন যে স্বাভাবিক অবস্থানে ফিরে আসবে ফুসফুসের উপরে আবার চাপ সৃষ্টি হবে, তখন ওই বাতাসটা বাইরে বেরিয়ে যাবে। কিভাবে করে বেরোবে এইবার বোঝো, তোমরা ব্যাপন প্রক্রিয়া জানো, কি হয় বলো ব্যাপন প্রক্রিয়ায়, বলো ব্যাপন অভিস্রবণ নাম শুনেছো, হ্যাঁ ব্যাপন প্রক্রিয়ায় কি হয় বলো, নাম, হ্যাঁ না না তা মানে কি একটা যে গান ছিল না, বলো না, তার অনেক, না না তার অনেক গান নাম শুনেছি না, চোখে দেখিনি অথচ নাম শুনেছি, এরকম বলতে পারছি না, তাই তো, এরকম একটা গান ছিল, তাই তো, যে তার অনেক
আচ্ছা এখন সার্চ করতে হবে না, দেখো তার যাই হোক, তা কি বলছিলাম বলো? ব্যাপন। ব্যাপন কাকে বলে? তোমরা সবই নাম শুনেছো, সবই জানো, কিন্তু সব ভুলে গেছো, তাই তো? ব্যাপন কি বলো? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়া, তাই তো নাকি? আর অভিস্রবণ কি? উল্টোটা, কম থেকে বেশির দিকে। আচ্ছা ভালো করে বোঝো, আমাদের নর্মাল বাতাসের যে প্রেশার আছে, আচ্ছা আগের দিন তোমাদের ওই বার্নৌলির উপপাদ্য পড়িয়েছিলাম, মনে আছে? কি হয়েছিলাম বলেছিলাম বলো? যে এই যে নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার, এইটা তোমার কাছে কিচ্ছু মনে হচ্ছে না, বাট তোমার সামনে যদি ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে যায়, মানে সেখানে যদি জিরো প্রেশার হয়ে যায়, কোনো প্রেশার যদি না থাকে, তাহলে এই নর্মাল বাতাসই তোমাকে পেছন থেকে প্রচুর জোরে ফোর্স করে ঠেলতে পারে, তাই তো নাকি? বোঝা গেল কি বললাম? তো সিমিলারলি দেখো, এই যে নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার, এইটা তোমার কাছে কিচ্ছু মনে হচ্ছে না, কিন্তু ভালো করে বোঝো। দেখো তুমি যখন প্রশ্বাস নিচ্ছ, ডায়াফ্রাম নিচের দিকে যাচ্ছে, মানে দেখো ফুসফুসের আয়তন বড় হয়ে যাচ্ছে, তাই তো নাকি? তখন দেখো ফুসফুসের মধ্যে আয়তন বেড়ে যাচ্ছে, মানে কি? ঘনত্ব কমে যাচ্ছে। দেখো ঘনত্বের সাথে কি হবে সম্পর্ক, যদি তোমরা জানো, ঘনত্ব সমান কি বলো? ভর বাই আয়তন। তাহলে দেখো আয়তন যত বাড়ে ঘনত্ব কি হয়? আয়তন বাড়লে ঘনত্ব কি হয় বলো? কমবে, তাই তো? যেহেতু তোমাদের বলেছিলাম দেখো, যেটা নিচে থেকে মানে রিভার্সে থাকে, তাই তো নাকি? ইনভার্সে থাকে, তাই তো? তা দেখো মানে কি বলে না বলো, এটা হচ্ছে সমানুপাত, আর এটা কি বলো? ব্যস্তানুপাত, তাই তো? এটা দেখো 1/, হয়ে আছে, মানে কি? এ যত বাড়বে ঘনত্ব তত কমবে, তাই দেখো আয়তন যত বাড়বে ঘনত্ব কি হবে? তত কমে যাবে, তাই তো? আর আয়তন যত কমবে ঘনত্ব তত বাড়বে। আচ্ছা, ডায়াফ্রাম নিচের দিকে যাচ্ছে, ফুসফুসের আয়তন কি হচ্ছে বলো? নিবিয়া বলো, বড় হচ্ছে, তাই তো নাকি? আয়তন বড় হচ্ছে মানে কি? ওর মধ্যে বাতাসের ঘনত্ব কি হচ্ছে? কমে যাচ্ছে। তখন বাইরে কি বলো? বেশি ঘনত্ব। তা বেশি ঘনত্ব থেকে অটোমেটিক কম ঘনত্বের দিকে চলে যাচ্ছে। বুঝতে পারছি কি বললাম? ক্লিয়ার হলো? তাহলে বাতাস তোমার নিতে হচ্ছে না, অটোমেটিক তোমার ফুসফুসে চলে যাচ্ছে, ঠিক আছে? আবার দেখো, যে ডায়াফ্রাম যখন উপরের দিকে উঠছে, ফুসফুসের উপরে চাপ দিচ্ছে, ফুসফুস কি হচ্ছে বলো? সংকুচিত হচ্ছে, তাই তো নাকি? তো সেই ক্ষেত্রে তোমার কি বলো? ফুসফুসের আয়তন কি হচ্ছে? কমে যাচ্ছে। আয়তন যেহেতু কমে যাচ্ছে, এখানে ঘনত্ব কি হচ্ছে বলো? বেড়ে যাচ্ছে। তো ঘনত্ব যেই বেড়ে যাচ্ছে, তখন বাইরে তুলনামূলকভাবে ঘনত্ব আমার কম, তাই তো? তাহলে ওখান থেকে বাতাস অটোমেটিকভাবে বাইরে বেরিয়ে চলে আসছে। বোঝা গেল কি বললাম? তাহলে কীভাবে করে হচ্ছে? এইভাবে করে। তাহলে দেখো আরেকটা, এর আগের একটা প্রশ্ন দিয়েছিল যে প্রশ্বাসের সময় বক্ষ গহ্বর ফুলে যায় না, এরকম কী টাইপের একটা প্রশ্ন দিয়েছিল, আমার মনে নেই, কিন্তু তোমরা সিম্পল জিনিস এটা বুঝে রাখো, এইখানে কী কী করে চেঞ্জেস হয় দেখো। দেখো যখন প্রশ্বাস নিচ্ছি তখন ডায়াফ্রাম কোন দিকে যাবে? নিচের দিকে, আর বক্ষগহ্বর প্রশস্ত হবে, মানে বড় হবে, তাই তো নাকি? যখন নিঃশ্বাস ছাড়ছি তখন কি হচ্ছে না বিষয় বলো? ডায়াফ্রাম কোন দিকে যাবে? উপরের দিকে উঠে আসবে, আর বক্ষগহ্বর কি হবে বলো? আকারে সংকুচিত হবে বা ছোট হয়ে যাবে, তাই তো? আর দেখো এখানে ব্যাপনের কি ঘটনা হবে বলো? যখন ডায়াফ্রাম নিচের দিকে যাচ্ছে তখন ভেতরে ঘনত্ব কমে যাচ্ছে, বাতাস বাইরে থেকে ভেতরে অটোমেটিক চলে যাচ্ছে। বুঝতে পেরেছি কি বললাম? আবার দেখো যখন ডায়াফ্রাম উপরে উঠে আসছে তখন দেখো ফুসফুসের গহ্বর আমার কি হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে, ঘনত্ব বেড়ে যাচ্ছে, তাই সেইখান থেকে বাতাস অটোমেটিকভাবে বাইরে বেরিয়ে আসছে। বুঝতে পেরেছি কি বললাম? এটা হচ্ছে অটোমেটিক প্রসেস। ওই জন্য দেখো নিঃশ্বাস প্রশ্বাস বেশিক্ষণ কিন্তু চেপে রাখা যায় না। চেপে রাখা যায় বেশিক্ষণ? এরকম তুমি অনেকক্ষণ দেখো না, এরকম চেপে রাখো তখন কতক্ষণ রাখতে পারো দেখি? কতক্ষণ চেপে রাখতে পারো? দেখো 1 মিনিট বলো, যাই বলো, দেখো এরকম চেপে রেখেছো, কিছুক্ষণ পরে কেউ একদম বাস্ট হবে, তাই তো নাকি? একদম যতক্ষণ চেপে রেখে তার শোধ তুলে নেবে, একদম পুরো ততটাই বের করে দেবে আবার, তাই তো? তো দেখো কেন চেপে রাখা যায় না? আচ্ছা, এটা ঐচ্ছিক পেশি না অনৈচ্ছিক পেশি? মানে ইচ্ছা মতন ধরে 4 ঘন্টা ধরে বসে থাকলে, তাই তো নাকি? এটা কি পেশি? এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। একে ধরে রাখা যায়? ডায়াফ্রামকে ধরে রাখা যায় না। বুঝতে পারছি কি বললাম? দেখো ওই জন্য কারণ হচ্ছে এটা কি পেশি বলো? অনৈচ্ছিক পেশি। তোমার কি গল্প করো? হ্যাঁ, ধীরে ধীরে বসিয়ে দেবো কিন্তু। কি গল্প আছে তোমাদের? আচ্ছা এবার দেখো আরেকটা জিনিস বলেছিলাম, দেখো এই যে দেখো আমাদের এইখানে কি থাকে বলো? ফুসফুস, এই জায়গায় হৃৎপিণ্ড, এইখানে পৌষ্টিকতন্ত্র, পেটের মধ্যে দেখা যাচ্ছে? পেট দেখা যাচ্ছে নাকি? আর হাওয়া হয়ে গেছে, তাই তো? আচ্ছা, পৌষ্টিকতন্ত্র তাহলে দেখা যাচ্ছে না। আচ্ছা, তারপরে দেখো, তারপরে এই নিচে কি থাকে বলো? মেয়েদের এইখানে কি থাকে? এইখানে ইউটেরাস থাকে, তাই তো নাকি? এই লোয়ার অ্যাবডোমেনে, তাই তো? তা দেখো যখন প্রেগনেন্ট ওম্যান হয় তখন কি থাকে? ওইখানে যখন বাচ্চা বড় হয়, আস্তে আস্তে 3 থেকে 4 মাস যখন হয়ে যায়, মানে বাচ্চার যখন একটা পোটেনশিয়াল গ্রোথ হয়ে যায়, তখন কি হয়? মানে ওই ইউটেরাসটা একটু আকারে বড় হয়ে যায়, তাই তো নাকি? তো সেই ক্ষেত্রে দেখো এখন ডায়াফ্রাম যদি ওঠানামা করে, তো ডায়াফ্রাম কি কাজ করবে বলো? এ পৌষ্টিকতন্ত্রের উপরে চাপ দেবে, এ ওখানে চাপ দেবে, তারপর আলটিমেটলি কোথায় চাপ লাগবে বলো? বাচ্চাটার উপরে চাপ লাগবে। তো সুতরাং তার কি হয় থাকে বলো? হ্যামারেজ হওয়ার চান্সেস থাকে, তাই তো? সেই জন্য বলো যখন প্রেগনেন্ট ওম্যানদের মাস 4 পর থেকে আস্তে আস্তে ডায়াফ্রাম নিষ্ক্রিয় হয়ে যায়, তাই তো নাকি? ডায়াফ্রাম আর কাজ করে না, নিষ্ক্রিয় হয়ে যায়। সেই ক্ষেত্রে নিঃশ্বাস প্রশ্বাসে কে সাহায্য করে বলো? ইন্টার
রয়েছে এই বক্ষ পিঞ্জর, বোঝা গেল না কি বললাম? এই ইন্টারকস্টাল ভেসিকুলস, বুঝতে পারছো কি বললাম? এ তখন নিঃশ্বাস প্রশ্বাস নিতে তোমার সাহায্য করে, তাই তো? এবার দেখো তোমাদের একটা জিনিস দেখো, এই ডায়াগ্রাম অনেকজন দেখবে অ্যাক্সিডেন্ট করেছে, কোনো জায়গায় রক্ত বেরোয়নি, কিচ্ছু হয়নি, অথচ মরে গেছে। এই ডায়াগ্রাম যদি একবার অকেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সে আর বেশিক্ষণ সার্ভাইভ করতে পারে না, বোঝা গেল কি বললাম? ওই জন্য দেখবে বাইরে থেকে হয়তো কিচ্ছু হয়নি, দেখবে এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, খবর বুঝতে কি বললাম? হ্যাঁ, তাহলে বলো এই মানে শ্বাস পেশি কি কি আছে বলো? মানুষের কতগুলো শ্বাস পেশি আছে? কি কি শ্বাস পেশি আছে বলো? বলো বলো কি কি? আর ইন্টারকস্টাল পেশি। আচ্ছা আচ্ছা, প্রথম থেকে আরেকবার একটু রিভিশন করে নিই, বলো। মানুষের ফুসফুস কটা খন্ডে, কটা ফুসফুস থাকে মানুষের? কটা ফুসফুস? দুটো। বলো কোনটা কোন দিকে থাকে? ডান দিকে আর বাম দিকে একটা থাকে, তাই তো? ডান দিকে ডান ফুসফুস আর বাম দিকে বাম ফুসফুস, তাই তো? আচ্ছা বলো কোনটা আকারে, আচ্ছা কোনটা বড় কোনটা ছোট বলো? আমি বলো, এই দিয়া বলো। আচ্ছা কোনটা কতগুলো খন্ডে বিভক্ত? আমি বলবো ডান ফুসফুস, বাম ফুসফুস, ডান ফুসফুসে ওই ফিসার কতগুলো থাকে? ডান ফুসফুসে ফিসার, বাম ফুসফুসে। আচ্ছা কার্ডিয়াক নচ কোথায় থাকে? কার্ডিয়াক নচ নাকের মধ্যে থাকবে, হৃৎপিণ্ড নাকে করে নিয়ে ফেলবা নাকি? কার্ডিয়াক নচ কোথায় থাকবে? বাম ফুসফুসে, বললাম না? ও আবার কি বাম ফুসফুসে ওই দীর্ঘ হওয়ার থাকে, তাই তো নাকি? মানে ফুসফুসের গায়ে এই দেখো, এই যে ছবি এঁকেছে দেখো, এই দেখো এই একটা এরকম কার্ভি হয়ে আছে না, এই জায়গাটায় হৃৎপিণ্ড থাকে, তাই তো নাকি? এই যে কার্ডিয়াক, এইটাকে বলে কার্ডিয়াক নচ বলে, বুঝলে কি বললাম? দেখো আর কি বললাম? ফুসফুসের আবরণ থেকে কি বলে? বলো বলো ভেতরে, বলো ভেতরে কি, বাইরে, বলো মুখে বলো, এই মেয়ে তুমি বলো বলো, না তো মনে থাকবে না। ভেতরে, ভেতরে কি ভিসেরা, আর বাইরে? এটা কিন্তু পরীক্ষার সময় এরকম হয়, ভেতরে কোনটা বাইরে, ভেতরে কোনটা, সব তখন বাইরে বলছি আমি, তখন হাত, এই সানিয়া তখন হাততালি দেবে, বুঝলে? দিলে তখন প্রশ্ন হাততালি দেবে, বলে বাবা বাবা এরা আমি ফাঁসিয়ে ফেলেছি এবার, তাই তো নাকি? ফের ফাঁসিয়ে ফেলেছি এবার, না বসে বসে ভাবো, 10 মিনিট টাইম নষ্ট করো, বুঝলে? দেখো তারপরে কি, আচ্ছা এই শ্বাস বায়ু তো বলা হয়নি, আমরা যে বায়ুটা গ্রহণ করি এটা কি বায়ু বলো? প্রশ্বাস। এর মধ্যে কি কি থাকে বলো? নাইট্রোজেন কতটা থাকে? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা যেটা ছাড়ছি ওখানে নাইট্রোজেন, অক্সিজেন, কত পার্সেন্ট অক্সিজেন কাজে লাগে বলো? 4% কাজে লাগে, তাই তো? সেই 4% অক্সিজেন কিসে পরিণত হয়? কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়, বোঝা গেল কি বললাম? এরপরে কি বললাম দেখো, আচ্ছা এর আরো ভাগ আছে, তোমরা যদি কারোর আরো বেশি ডিটেলসে পড়ার ইচ্ছা হয় বইতে পড়বে, এইসব এই লোকগুলোর আলাদা আলাদা নাম আছে, এই লোকগুলোর আলাদা আলাদা নাম আছে, তোমরা পড়বে। বাট আমার তো মনে হয় না তোমাদের জন্য অত ডিটেলসে পড়া উচিত। তোমাদের যদি এখান থেকে কঠিন টাইপের প্রশ্ন করে ফিসার দিয়ে দেবে, বলবে এইখানেই করে হাতটা দিয়ে দেবে, বলবে যে এখানে কতগুলো ফিসার থাকে, এইদিকে কতগুলো ফিসার থাকে, বুঝতে পারছো কি বললাম? এরকম টাইপের প্রশ্ন তোমাদের দেবে। বা তোমাদের এই কার্ডিয়াক নচ, কারণ দেখো আগের বার তোমরা যদি দেখে থাকো প্রশ্ন কিন্তু মানে এই স্ট্রাকচারাল সার্ভিং, কষ্ট হচ্ছে নাকি? দেখো স্ট্রাকচারাল গঠন থেকে, মানে স্ট্রাকচারাল গঠন থেকে বেশ প্রশ্ন তোলে। আগের বার হৃৎপিণ্ডের একটা প্রশ্ন দিয়েছিল মনে আছে? হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠটা বেশি পুরু, ওইটা তোমার কিচ্ছু জানতে হতো না যদি তুমি ছবিটা ভালো করে চোখ দিয়ে লক্ষ্য করতে। তো আশা করি এবছরও যদি সেরকম টাইপের প্রশ্ন তোলে, তো সেক্ষেত্রে কিন্তু এইগুলো তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যায় যে কার্ডিয়াক নচ কোথায় থাকে। আর এই নাকের মধ্যে কি থাকে বলে হও না, বলো নাকের মধ্যে কি থাকে? তিনজনকে কিন্তু আলাদা করে 3 জায়গায় বসাবো কিন্তু, বলে দিচ্ছি পরের দিন থেকে। নাকের মধ্যে কি থাকে বলো? এক্ষুনি তো হৃৎপিণ্ড তুলে দেবো নাকে। কি থাকে? সোরাস থাকে, সোরাস, সোরাস নাকের মধ্যে সোরাস গ্রন্থি থাকে, ঠিক আছে? নাকের মধ্যে সোরাস গ্রন্থি থাকে। আর দেখো আর এবার বলো, যখন আমরা প্রশ্বাস গ্রহণ করি তখন ফুসফুসের আয়তন কি হয়, বাড়ে না কমে? সানিয়া ফুসফুসের আয়তন কি বলো? বাড়ে, তাই তো? আর যখন নিঃশ্বাস ছাড়ি তখন আয়তন কমে, তাই তো? আচ্ছা প্রশ্বাসের সময় ফুসফুসের ভেতরের ঘনত্ব বাড়ে না কমে? ফুসফুসের ভেতরের ঘনত্ব কমে যায়, আর যখন নিঃশ্বাস ছাড়ি তখন ভেতরের ঘনত্ব বেড়ে যায়, তাই তো? তোমার সেই দোস্তটা আজকে আসেনি? দোস্ত, হ্যাঁ এই নিবিয়া, তোমার তাহলে সে নিবিয়া আসে নাকি, তাই তো? তোমার মতো একই নাম তো, এই জন্য বললাম। দেখো
আচ্ছা তাহলে হৃদপেশি এই হৃদপেশি বলছি শ্বসনে সাহায্যকারী কোন কোন পেশি মধুসূদা? আচ্ছা এরকম একবার একটা প্রশ্ন দেখেছিলাম যে মানুষের বক্ষ গহ্বর আর উদর গহ্বরের মাঝখানে কোন পেশি থাকে? বুঝলেন? হ্যাঁ ডায়াফ্রাম, তাই তো? বক্ষ গহ্বর কোনটা? এইটা, আর উদর গহ্বর এইটা। এর মাঝখানে কোন পেশি থাকে বলো? বুঝে গেল? মনে দেখো তোমাদের না ওই মুখস্থ করার ধান্দায় গেলে হবে না, ওই 4টে এমসিকিউ করার ধান্দায় গেলে হবে না, বুঝে রাখতে হবে। এরপরে এমসিকিউ প্রচুর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ তোমাদের আমি প্র্যাকটিস করাবো প্রচুর। পরীক্ষা এটা শেষ হয়ে গেলে আবার পরীক্ষা হবে। আচ্ছা পরের দিন কি পরীক্ষা আছে তোমাদের? ভৌতবিজ্ঞানে কি পরীক্ষা আছে? হ্যাঁ থার্ড চ্যাপ্টার, ওই মানে ওই পরিমাপ, এই গঠন ধর্ম, তাই তো? আর জীববিজ্ঞানের সব আপডেট পরীক্ষা হয়ে গেছে, বাকি নেই তো কোনো কিছু পরীক্ষা নিতে? আচ্ছা শোনো, এই চ্যাপ্টার দাও দাও দাও, আজকে তো শেষ হবে না, দাও পরের দিন তো ভৌতবিজ্ঞান পরীক্ষা নিচ্ছি, তাই তো? কি বার? শুক্রবারে জীববিজ্ঞান আছে তো? শুক্রবার দিন ওই কোষের উপরে আবার একটা পরীক্ষা হবে, ঠিক আছে? কেন বলছি বলো দিন দেখি? তোমরা তো সব ভুলে যাবা, হ্যাঁ, কারণ তোমাদের মাথার মধ্যে অনেক কিছু থাকে, হ্যাঁ, ব্যস্ত মানুষ সব, তো ওই জন্যে শুক্রবার দিন আবার নেবো জীববিজ্ঞান পরীক্ষা, ঠিক আছে? আর বুধবারে যে পরীক্ষা আছে থাক, কারণ এই চ্যাপ্টারটা আজকে শেষ হবে না, পরের দিনে শেষ হবে। পরের দিন শেষ হয়ে গেলে তারপরের দিন তাহলে এইটার আবার পরীক্ষা না। হ্যাঁ কোষ কলা, এই কোষ কলা একসাথে, হ্যাঁ কোষ কলা পরের দিন এসে বলবে না সব কলা নেই। হ্যাঁ হ্যাঁ অঙ্ক ওর মধ্যে অটোমেটিক চলে যাচ্ছে, তার মানে বুঝতে কি বললাম? কোষ কলা বলেছি মানে কোষ কলা অঙ্ক যা আছে যা পড়িস ওইটাই, ঠিক আছে? ওইগুলো সব পরীক্ষা। কি বলছে বলো? কি হয়েছে? পড়া আছে কটা থেকে? 4টে বেজেছে তা? এই কোথায় পড়া তোমাদের? এইখানে পড়া, এই ব্যাংকের উপরে তো, এইখান থেকে যেতে পারবে কোন লাগে? কেন বাড়ি যাবে কেন আবার? খাতাও নিয়ে আবার একসাথে করে এসব ভুল কাজ কেউ করে? এই খাতায় লিখে নিও কিনা আগে, কিচ্ছু হবে না, যাও ওই 3 মিনিট লাগবে এখান থেকে হেঁটে যেতে, কেটে দেবে। হ্যাঁ এই যে তোমাদের যদি ঠিক আছে বস, যদি আমার দুটো, এরপরে যদি সংবহনতন্ত্র যতদিন না পড়াবো ততদিন বুঝতে পারবো না যে এর আলটিমেট কাজটা কি। তাহলে বলো শ্বাসবায়ু কোথায় যাচ্ছে বলো? এইখান দিয়ে বোরন হচ্ছে, শ্বাসবায়ু এখানে যাচ্ছে, এর মধ্যে আমি কি নিয়েছি বলো? অক্সিজেন নিয়েছি, তাই তো? এই অক্সিজেন এইখান দিয়ে যাচ্ছে, যে কোথায় যাচ্ছে বলো? ফুসফুসের এইখানে কি থাকে বলো? ফুসফুসের মধ্যে কি থাকে? বায়ুথলি থাকে, তাই তো? ফুসফুসের বায়ুথলিকে কি বলে বলো? ফুসফুসের বায়ুথলিকে কি বলে? সব ভুলে গেছো? অ্যালভিওলাই বলে, অ্যালভিওলাই, তাই তো? ফুসফুসের বায়ুথলিকে বলে অ্যালভিওলাই, তাই তো? তা অ্যালভিওলাইয়ের মধ্যে এরকম অ্যালভিওলাই কি ছোট ছোট ছিদ্র বল মতো, তাই তো নাকি? ওর মধ্যে বাতাস যাচ্ছে, সেই বাতাস কি হচ্ছে বলো? ওই অ্যালভিওলাইয়ের গায়ে প্রচুর পরিমাণে কি থাকে? রক্ত জালক থাকে, তাই তো? যেইগুলোকে আমরা কি বলি? ক্যাপিলারি বা কৈশিকি বলি, বুঝতে কি বললাম? ওর মধ্যে ওই আবার ব্যাপন প্রক্রিয়ায় তোমার কি হয় বলো? অক্সিজেন তোমার ওই রক্তের মধ্যে মিশে যায়, তাই তো নাকি? ওই এই জায়গায় তোমার কি থাকে? অ্যালভিওলাই থেকে ওই অক্সিজেন রক্তের মধ্যে মিশে গেল। কি রূপে? রক্তের মধ্যে কি থাকে বলো? হিমোগ্লোবিন থাকে। মনে রাখো, তোমাদের যখন সংবহনতন্ত্র পড়াবো তখন আরও ডিটেলসে বলবো, ঠিক আছে? ওর মধ্যে হিমোগ্লোবিন বা লোহা থাকে, বোঝা গেল? ওই লোহার সাথে মিশে কি তৈরি করে বলো? হিমোগ্লোবিনের সাথে অক্সি হিমোগ্লোবিন যৌগ তৈরি করে, ঠিক আছে? অক্সিজেন কি করলো? অক্সি হিমোগ্লোবিন যৌগ তৈরি করলো, করে সেই অক্সিজেন কি হলো? রক্তের মধ্যে দিয়ে বয়ে আমার এইখানের কোষে চলে আসলো। বুঝতে পারছো কি বললাম? এইখানের কোষে এসে ওই রক্ত কি করছে? অক্সিজেনটাকে কোষে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? দিয়ে দেখো এই কোষ এতক্ষণ থেকে শ্বসন প্রক্রিয়া চালিয়ে কিছুটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে রেখেছে। ও যাওয়ার সময় সেই কার্বন ডাইঅক্সাইডটাকে ওর মধ্যে নিয়ে নিল। কী রূপে বলো? কার্বক্সি হিমোগ্লোবিন রূপে ওর কাছে নিল, নিয়েও আবার এরকমভাবে করে আস্তে আস্তে আবার ফুসফুসে ফিরে গেছে। দিয়ে তো আবার কী করেছে? ওই অ্যালভিওলাইতে দিয়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়েছে, সেই কার্বন ডাইঅক্সাইড আমরা আবার ওর নিঃশ্বাসের মাধ্যমে বাইরে বের করে দিয়েছি। তাহলে পুরো প্রসেসটা বুঝতে পেরেছি কি বললাম? দেখো রক্তের মধ্যে, রক্ত তো কি তরল যোগ করা রক্ত, ওর মধ্যে কোনো গ্যাস কিরমভাবে করে বয়ে চলে যেতে হবে? যাবে না। দিলাম দেখো তোমরা সব ওই কী বলে, কাশ্মীরে তো যাওনি, গেছো কেউ? যাও গেছো তো? কাশ্মীরে এরকম অল্প জলের নদী থাকে না, সেই এতটা জল, ওর মধ্যে লোকজন কী করে পার হয়? নদী কি নামে না? কী করে পার হয় বলো? কী করে? হ্যাঁ হ্যাঁ রাস্তা। আচ্ছা রাস্তা না থাকলে অনেক সময় লোকজন গাধার পিঠে উঠে নদী পার হয় না ওইদিকে? কেদারনাথের ওই দিকটায়? আচ্ছা যাই বলো তাই। হ্যাঁ তো কি হয়? গাধার পিঠে উঠে কী হয়? নদী পার হয়, তাই তো? কারণ মানুষ কি একা একা নদী পার হতে পারবে না, তার জন্য কী দরকার? তার গাধা দরকার, তাই তো নাকি? হ্যাঁ গাধা দরকার, তার গাধা লাগবে। এবার সেই এখানেও দেখো
রক্ত তো তরল, ওর মধ্যে দিয়ে গ্যাস খেয়ে যেতে পারবে? পারবে না, তাই তো? ওইখানে কি লাগবে? গাধা লাগবে। তা ওই গাধাকে বলো, ওই গাধা হচ্ছে হিমোগ্লোবিন, বুঝলে? ওই হিমোগ্লোবিনের পিঠে উঠবে হ্যাঁ শোনো, অক্সিজেন কি হবে? হিমোগ্লোবিনের উপরে চেপে বসলো, কি যৌগ তৈরি করবে বলো? বলো বলো বলো। অক্সি হিমোগ্লোবিন যৌগ। কি যৌগ তৈরি করবে বলো? অক্সি হিমোগ্লোবিন যৌগ তৈরি করবে। ও গাধার পিঠে বসে চলে গেল, কোথায় চলে গেল? কোষে চলে গেল। ওকে নামিয়ে দিয়ে আসলো, ওকে বললো আবার এক ভদ্রলোককে নিয়ে আসলো। তার নাম কি বলো? তার নাম কার্বন ডাইঅক্সাইড, তাই তো? কার্বন ডাইঅক্সাইড যে হিমোগ্লোবিনের পিঠে চেপে বসলো শ্রীকন্যা, তখন কি হয়ে গেল বলো? কি হয়ে গেল বলো? কার্বক্সি হিমোগ্লোবিন, তাই তো? তাহলে বলো দুটো যৌগের নাম কি বলো? আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলো, সবাই বলো। তোমার নাম কি বলেছিলে ঈশিতা, তাই তো? বলো। অক্সিজেন যখন তোমার হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয় তখন কি যৌগ তৈরি করবে বলো? অক্সি হিমোগ্লোবিন যৌগ। সার্বিন বোঝাতে কেন বলো? তখন কি হবে বলো? অক্সি হিমোগ্লোবিন যৌগ তৈরি করবে, তাই তো? আর যখন কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হবে হিমোগ্লোবিন, তখন কি যৌগ তৈরি করবে বলো? কার্বক্সি হিমোগ্লোবিন যৌগ। মুনমুন বলছো তো? গুনগুন করে বলো, হ্যাঁ? দেখো তাহলে বলো, তাহলে মনে থাকবে তো? তাহলে কি হচ্ছে? যাচ্ছে কিভাবে করে? অক্সিজেন অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে যাচ্ছে, আর আপনার ফিরে আসছে কার্বক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে ফিরে আসছে, বুঝতে পেরেছো? এই তোমাদের সাথে আফরিন বলে কেউ পড়তে পারছো স্কুলে? তোমাদের ওইখানে বাড়ি? ওর মাকে কি তুমি নাম্বার দিয়েছিলে নাকি? তাহলে না তো, ওর মা ফোন করেছিল আজ গাজী বলেছিল আসলে। ওর নাম শুনে আমি সেটা ভাবছিলাম, তাহলে দুটো আফরিন হয়ে যাবে, তাই তো? সানিয়া আরো এসব সোনা টোনা আগে বলেছিল, ওরা যখন অনলাইন বাবু হয়েছে না সব। না না ওরা সবাই সোনা পড়তো সুরাজ স্যারের কাছে। ওরা তো সবাই ওদের বাড়ি পড়তো, ওই পড়তো, ওর নাম কি? ওই হাটের মধ্যে একটা বাড়ি পড়া তো। মানে ওই কলম গাছের জন্য? দেখ আমি বলছি শোনো, ওরা করবে না তো। ওর মা আমাকে ফোন করেছিল তো, দেখো আমি জানো তুমি আশপাশের মধ্যে সারা জায়গায় খোঁজ নিয়ে আসো। হ্যাঁ না না, বারাসাত থেকে বসিরহাট পর্যন্ত সব জায়গায় খোঁজ নিয়ে আসো। সব জায়গায় 3-4টে করে স্টুডেন্ট, আর এক একজনের কাছ থেকে কত করে নেবে? 8,000 টাকা আর 10,000 টাকা। হ্যাঁ আমি তো জানি। কেন না না, ওদের হিসাব ব্যাপারটা ওটা না। আমার এখানে এতজন আছে, আমার অত টাকা নেওয়ার দরকার হয় না, বুঝতে পারছি? কোনো একটা সত্যি কথা বলতে আমি পড়াচ্ছি যখন আমার টাকার দরকার, তাই তো নাকি? দেখো আমার হচ্ছে টাকা কেটে দেবো, কেটে দেবো। হ্যাঁ দেখো টাকার দরকার তো, তা পড়াচ্ছি। আমার দেখো অনেকজন আছে, অল্প অল্প করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু দেখো ওদের 4 জন থাকবে তো, ওরা 4 জন 10,000 টাকা করে নেবে, 4-10 কে 40,000 জানি। ওরে বাবা রে বাবা, ওই 4 জনের মধ্যে দেখবে যে দুটো হচ্ছে ওর হয়তো, একটা হয়তো মামার মেয়ে, হ্যাঁ ওটা অমুকের মেয়ে ছিল, হ্যাঁ মানে ওরা হয়তো ভালো পড়াশোনায়, হ্যাঁ তাদেরকে নিয়ে ওইভাবে চালিয়ে দিয়েছে, বুঝতে পারো? ওরা চালাকি মারলে হয় 4 জনের মধ্যে 2 জন মানে 50% রেশিও করছে। তাহলে বলো 20 জনকে আমি পাঠাচ্ছি, কেন 10 জনকে পাস করাতে পারে দেখি তো? বললে হয়। এবার ওই 4 জন পড়ে, আমাকে বসিরহাটে একজন ফোন করেছিল, ওরা পড়ে 4 জনই পড়ে, 8,000 টাকা করে নিয়েছে। বলছে স্যার আমাদের এখানে পরীক্ষা সেরকম একটা নেয় না, আমরা বললে অনেক জোর করে তারপরে হয়তো একটা পরীক্ষা নেয় 2 নম্বরে, তাও নেয় না। হ্যাঁ তাই বলছি 4 জনকে পড়াতে একটা গা লাগে একটা মাস্টারের, বলো? 4 জনকে পড়াতে একটা উদ্যম লাগে না? তা বলছে স্যার আমরা এখানে টাকা পয়সা দিয়ে ফেলি চর্চা করে। ঠিক আছে পড়ো, তো অসুবিধা কি আছে? আচ্ছা দেখো এবার দেখো, আচ্ছা ফুসফুসের মধ্যে ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কতটা বলো তো দেখি? ফুসফুসের মধ্যে সর্বোচ্চ কতটা বাতাস চলে বলো? সর্বোচ্চ কতটা বাতাস চলে জানো না? কতটা বলো তো? 5,000 থেকে 6,000 লিটার। কি হলো? হ্যাঁ হ্যাঁ 1 কেজি, 1 ঝুড়ি। তাহলে ফুসফুসের মধ্যে বাতাস ধরে কতটা? 5,000 থেকে 6,000, মানে 5 থেকে 6 লিটার মধ্যে, তাই তো নাকি? মানে এমএল যদি বলে এমএল, ঠিক আছে? কি বললাম?
দেখো 5, এবার দেখো অপশনে তোমার যাই থাকবে 5.5 থাকলে 5.5 দেবা মন বুঝলে কি বললাম? অপশনে 5 থাকলে 5 হবে, 5.5 থাকলে 5.5 হবে, 6 থাকলে 6 হবে। অপশনে যেটা থাকবে, কিন্তু তোমার এরকম দেবে না, অপশনে 5, 6 এরকম পরপর দেবে, এরকম দেবে না, বুঝলে কি বললাম? যদি 5 দেয় তাহলে এদিকে 1, 2 দেবে, হ্যাঁ 5 থেকে 6 লিটার, বুঝলে কি বললাম? ওইটা তোমার এরকমই দেবে 5 থেকে 6 লিটার মতো। তাহলে ফুসফুসের মধ্যে বাতাস সর্বোচ্চ কতটা ধরে, মানে এইটাকে তোমার কি বলে? টোটাল লাং ক্যাপাসিটি বলে, ঠিক আছে? টিএলসি বলে শর্টে, লিখে রাখো এটাকে টোটাল লাং ক্যাপাসিটি বলে, শর্টে তোমার কি বলে? টিএলসি। তাহলে টিএলসির মান কত বা টোটাল লাং ক্যাপাসিটির মান কত? 5 থেকে 6 লিটার। তারপর লেখো, তারপর দেখো টাইডাল ভলিউম। দেখো আমাদের ফুসফুসের মধ্যে সব থেকে কতটা ধরে? 5 থেকে 6 লিটার। মানে ফুসফুস যদি এরকম নিংড়ে বের করে দাও কত লিটার বাতাস বেরোবে? ওই 5 থেকে 6 লিটার। কিন্তু দেখো এই দেখো আমি নিঃশ্বাস প্রশ্বাস নিচে দেখো কতটা বাতাস যাচ্ছে এতে নর্মাল? কত? 5 থেকে 6 লিটার একবারে সব চলে যাচ্ছে? কত? 500 ml মাত্র। মানে এটাকে কি বলে? প্রবাহী বায়ু পরিমাণ, তাই তো? একে কি বলে? টাইডাল ভলিউম। টাইডাল ভলিউমকে শর্টে কি লেখে? টাইডাল ভলিউমকে শর্টে লেখে টিভি। লেখো টিভি। টাইডাল ভলিউমকে শর্টে লেখে তোমার হচ্ছে টিভি। তাহলে লেখো প্রবাহী বায়ুর পরিমাণ বা টিভি, লিখে রাখো টিভি। টিভি মানে ওই যে টিভি, টিউবারকিউলোসিস, এটা হচ্ছে টিভি, টাইডাল ভলিউম, ঠিক আছে? যজ্ঞা করতে হবে তোমাদের পরে। লেখো প্রবাহী বায়ুর পরিমাণ হলো 500 ml। প্রবাহী বায়ুর পরিমাণ হচ্ছে 500 ml। সবাই ভালো করে পড়ো, ভালো করে। প্রবাহী বায়ুর পরিমাণ হচ্ছে 500 ml, লিখেছো? তাহলে লিখেছো? দেখো তারপর লেখো নিষ্ক্রিয় বায়ুর পরিমাণ। লেখো নিষ্ক্রিয় বায়ুর পরিমাণ হলো 140 থেকে 50 ml। নিষ্ক্রিয় বায়ু কোনটা? নিষ্ক্রিয় বায়ু কোনটা বলো তো? কোনটা? মানে যেটা এটা নাক থেকে ফুসফুসে যাওয়ার যে রাস্তা, এই রাস্তায় তো সবসময় এরম তো না যে রাস্তা পুরো ফাঁকা করে বের করে দিয়েছো, এরম তো সম্ভব না। রাস্তার মধ্যে কিছু না কিছু বাতাস থাকবে, তাই তো নাকি? সেই বাতাসটাকে কি বলে বলো? নিষ্ক্রিয় বাতাস বলে। তার পরিমাণ কত বলে? 140 থেকে 150 ml। তো লিখে রাখো 140 থেকে 150 ml। এই সময় তুমি ওই গাছে পড়ছো, তাই তো? কি বলো? টিএলসি। টিএলসি মানে কি? টোটাল করছো? টিএলসি মানে কি? টোটাল লাং ক্যাপাসিটি, তাই তো? আর তারপরে কি বলো? তারপর একটা কি বললাম? টিভি। টিভি মানে কি? টাইডাল ভলিউম, মানে প্রবাহী, মানে হচ্ছে এই দিয়ার, এদিকে দেখো দিয়ার সব এদিকে দেখো কতগুলো বাতাস, কতটা বাতাস নরমালি যাচ্ছে আসছে, এটা হচ্ছে কি? প্রবাহী বায়ু, মানে যাচ্ছে আসছে ফিরে আসছে, মানে ন্যাচারাল প্রসেসের মধ্যে আছে। এটা কত? 140 থেকে 150 ml বলে। বুঝতে পারছি কি বললাম? 140 থেকে 150 ml। দেখো দেখো। আচ্ছা এবার দেখো আমাদের ফুসফুসের বিভিন্ন রোগ সম্পর্কে একটুখানি জানতে হবে। ফুসফুসের বিভিন্ন রোগ আচ্ছা রোগ সৃষ্টিকারী পদার্থকে কি বলে বলো? কার্সিনোজেন বলে। বুঝতে পারলাম? যেগুলো রোগ সৃষ্টি করে, জানো তো? রোগ সৃষ্টিকারী বিভিন্ন পদার্থকে তোমার কি বলে? কার্সিনোজেন বলে, বুঝলে? দেখো আমি তোমাদের ভালো করে পড়ানোর জন্য কি করে জানো তো? কদম গাছে আমাকে 4 জন ফোন করে করে পাগল করে দিয়েছে, ওরা ব্যাস করবে বলে, বুঝতে পারছি? আমি যাই না, এবার টাইম পাবো না। হ্যাঁ না, ওদের বাড়ি ওরা না, ওর মধ্যে দুজনের বাড়ি আবার দত্তপুকুর। ওরা কদম গাছে আসবে বলেছিল, বুঝলে কি বললাম? না না, ওরা কদম গাছে আসবে বলেছিল। তাই আমি দেখছি যেতে ওদের হয়তো পড়াবো 2 ঘন্টা করে, যেতে আসতে আবার 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে। আমার যে দরকার নেই, আমার এদিকে যা হয়েছে এইগুলো আগে ভালো করে পড়াই দেবে, তাদের সব গালাগালি দেবে পরে আবার। ও যার ইচ্ছে থাকবে সে চলে আসবো। এই তোমাদের বইতে কি কি রোগ আছে? ফুসফুসের রোগ কি কি আছে দেখো তো দেখি। হ্যাঁ ব্রঙ্কাইটিস। তোমাদের বলবে কি যে বলবে এই রোগটা ব্রঙ্কাইটিস রোগে কোনটি আক্রান্ত হয়? বোঝা গেল কি বললাম? এরকম টাইপের প্রশ্ন দেবে। কি আক্রান্ত হয় বলো? ফুসফুস। বোঝা গেল কি বললাম? ব্রঙ্কাইটিস রোগে কি আক্রান্ত হয়? ফুসফুস আক্রান্ত হয়, বুঝলে? আচ্ছা এছাড়াও দেখো ফুসফুসে বিভিন্ন কণা প্রবেশ করে। যদি সিলিকন কণা প্রবেশ করে তাহলে কি রোগ হয় বলো? বলো? হ্যাঁ হ্যাঁ, সিলিকোসিস। লিখে রাখো, এগুলো লিখে রাখো। যে কটা বইটাতে লিখতে হবে না, ব্রঙ্কাইটিস টাইটিস ওগুলো আছে সব জায়গায় লিখতে হবে। দেখো ফুসফুসে সিলিকন কণা প্রবেশ করলে কি রোগ হয়? সিলিকোসিস। সিলিকোসিস তাহলে লিখেছো? ফুসফুসে সিলিকন কণা প্রবেশ করলে কি রোগ হয়? সিলিকোসিস। দেখো শারমিন, সিলিকোসিস।
তাহলে কয়লার কণা প্রবেশ করলে কয়লার কণা প্রবেশ করলে কয়লার কণা প্রবেশ করলে হয় অ্যানথ্রাকোসিস। শোনা ঠিক বলে গো, কয়লার কণা প্রবেশ করলে হয় অ্যানথ্রাকোসিস। অ্যানথ্রাকোসিস, অ্যানথ্রাসাইট তো ওই জায়গা থেকে অ্যানথ্রাকোসিস। শ্বসন কত রকমের? দুই রকমের, তাই তো? একটা হচ্ছে কি অঙ্গস্তরের শ্বসন, আর একটা হচ্ছে কোষীয় শ্বসন। অঙ্গস্তরের শ্বসনের মধ্যে কি দেখলাম বলো? প্রথমে উদ্ভিদের শ্বসন প্রক্রিয়া দেখলাম, তাই তো নাকি? সেইখানে তোমার কি দেখলাম? উদ্ভিদ শ্বসন প্রক্রিয়া হয় উদ্ভিদের, তাই তো নাকি? উদ্ভিদ আমার অক্সিজেন গ্রহণ করে, সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া, তাই তো? কোথায় কোন কোন জায়গা দিয়ে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে? কোন কোন জায়গা দিয়ে বলো? পত্ররন্ধ্র, লেন্টিসেল, আর একটা কি বলো? শ্বাসমূল, তাই তো? আর ওই শ্বাসমূলকে কি বলে বলো তো? শ্বাসমূলে কি থাকে বলো? নিউমেটাফোর থাকে, তাই তো? জানো তো? ওই ছিদ্র থাকে, শ্বাস ছিদ্র, কি বলে? নিউমেটাফোর বলে, ঠিক আছে? দেখো, তারপর ওই যে চলন বললাম, নেগেটিভ জিওট্রপিক চলন হয়। এরপর দেখো আমরা কি করলাম বলো? অঙ্গস্তরে শোষণ করলাম বিভিন্ন প্রাণীদের। বললাম তোমরা ওইগুলো চার্ট তৈরি করবে, বোঝা গেল? বাড়িতে খাতায় এরকম চার্ট তৈরি করবে, বিভিন্ন প্রাণীর শ্বসন অঙ্গ সময় করবে তো নাকি? বিভিন্ন প্রাণীর শ্বসন অঙ্গের নাম লিখবে, ঠিক আছে? কার শ্বসন অঙ্গ কোনটা? হ্যাঁ হ্যাঁ দেবো, পাঠিয়ে দেবো, চাপ নেই। কার শ্বসন অঙ্গ কোনটা? এরপরে আমরা কি করলাম বলো? মানুষের শ্বসন অঙ্গে চলে আসলাম। মানুষের প্রধান শ্বসন অঙ্গের নাম কি বলো? ফুসফুস, তাই তো নাকি? এই ফুসফুস সম্পর্কে আমরা সমস্ত কিছু পড়লাম। কি কি পড়লাম বলো? প্রথমটা কি আছে বলো? নাসা ক্যাভিটি বা নাসা গহ্বর, তাই তো? এই নাসা গহ্বরের মধ্যে কি থাকে বলো? কি ধরনের সিলিয়েটেড বলো? সিলিয়েটেড কি থাকে? কলামনার এপিথেলিয়াম থাকে, তাই তো? আবরণী কলা। আচ্ছা, এর মধ্যে দেখো এই দুটো নাকের মাঝখানে যে আমার এইটা থাকে, এটাকে কি বলে বলো? তরুণাস্থিত। এর নাম কি বলো? নাসাল সেপ্টাম বলে, তাই তো? এর নাম কি? নাসাল সেপ্টাম। বুঝতে পেরেছি কি বললাম? এরপর দেখো এর মধ্যে আর কি থাকে? সোরাস থাকে, সোরাস গ্রন্থি থাকে এর মধ্যে। বুঝতে পেরেছি কি বললাম? এরপর দেখো আমরা কি পড়লাম? ল্যারিংস পড়লাম। ল্যারিংসকে আমার কি বলা হয় বলো? ভয়েস বক্স বলা হয়, তাই তো? এখানে কি থাকে বলো? এর মধ্যে কি থাকে বলো সানিয়া? ভোকাল কর্ড থাকে, তাই তো নাকি? ভোকাল কর্ডের মধ্যে তোমার সাউন্ড সৃষ্টি হয়, তাই তো নাকি? আর একে তোমার কি বলে? সার্ভিং কি বলে? নিভিয়া অ্যাডামস অ্যাপেল বলে, তাই তো নাকি? অ্যাডামস অ্যাপেল। আচ্ছা, আর একটা জিনিস বলা হয়নি, এই ল্যারিংস কোথায় থাকে বলো? এই ওপরে দেখো, এখানে গ্লোটিস বলে একটা ঢাকনা থাকে। গ্লোটিস কি জিনিস? পরের দিন বলো পৌষ্টিকতন্ত্র পড়ানোর সময়। দেখো ভালো করে দেখো, ঢোক দিচ্ছি, দেখো কোন জায়গায় ঢোক দিচ্ছি, তো কোন জায়গায় উঠেছি দেখো, এই জায়গায় না? এই দেখো এই ঢাকনা, এখানে দেখো, এখানে পৌষ্টিকতন্ত্র আর শ্বাসতন্ত্র, এই দুটো নালী, মানে পৌষ্টিক নালী আর শ্বাস নালী দুটো এরকম পাশাপাশি থাকে, তাই তো? এরা ঢাকনা দিয়ে ঢাকা থাকে। সেই ঢাকনাটাকে তোমার কি বলে? সেই জায়গাটাকে বলে গ্লোটিস, আর ওই ঢাকনাটাকে বলে এপিগ্লোটিস। বুঝলে কি বললাম? ওটা পরে দিন ভালো করে ছবি এঁকে বোঝাবো বলি। তো দেখো, তো তোমার কি হয়? এই যে আমরা এই ঢোক গিলি, এই জায়গাটাই ওপরে, এই জায়গাটা থেকে এপিগ্লোটিস, ঠিক আছে? এই জায়গা থেকে শুরু করে এই ট্রাকিয়া পর্যন্ত, এই পর্যন্ত তোমার কি থাকে? এটা হচ্ছে ল্যারিংস। বুঝলে কি বললাম? এই ল্যারিংস। এবার ল্যারিংসের পরে কি থাকে? ট্রাকিয়া থাকে। এই ট্রাকিয়ার দৈর্ঘ্য কতটা মতো হয় বলো? 10 থেকে 12 সেন্টিমিটার। কোনো জায়গায় 11 যেরকম থাকবে, 10, 11, 12-র মধ্যে অপশনে মধুকন্যা যেটা থাকবে সেইটা। বুঝলে কি বললাম? হ্যাঁ, সেটা তোমার অ্যান্সার হবে। এরপরে কি থাকে? ব্রঙ্কাস, তারপরে হচ্ছে ব্রঙ্কিওল, তাই তো? এবার দেখো ব্রঙ্কিওল, ফুসফুসের মধ্যে ডান ফুসফুসের যে কটা ভাগে বিভক্ত হয় বলো? ডান ফুসফুস 3টে, আর বাম ফুসফুসে 2টো ভাগে বিভক্ত হয়। আর ডান ফুসফুস কি আকারে বড় না ছোট? বড়। আর বাম ফুসফুস আকারে ছোট। আচ্ছা, এর কতগুলো খণ্ড থাকে বা কতগুলো লোব থাকে বলো? ডান ফুসফুসে কতগুলো লোব থাকে বলো? 2টো না 3টে বলো। আর বাম ফুসফুসে 2টো। আর কোথায় হৃদগহ্বর বা কার্ডিয়াক নস কোন ফুসফুসে থাকে? বাম দিকে ফুসফুসে কার্ডিয়াক নস থাকে, এই জায়গাটায়। বুঝতে কি বললাম? আচ্ছা দেখো, আর এইগুলোকে কি বলে? খাঁজগুলোকে কি বলে? ফিশার বলে, ফিশার। ডান ফুসফুসে কটা ফিশার থাকে? আর বাম ফুসফুসে একটা ফিশার থাকে। আচ্ছা, এরপর দেখো, এরপরে যেটা বললাম যে হৃদপেশিগুলো কিভাবে করে কাজ করে, ডায়াফ্রাম এন্ড ইন্টারকস্টাল পেশি, এরা কিভাবে করে তোমার কাজ করে সেইগুলো বললাম। মনে আছে তো সবার? আশা করি বুঝতে পেরেছি কি বললাম? এইগুলো এরকম মুখস্থ করার কিচ্ছু হবে না, ওইগুলো তোমাকে বুঝে রাখতে হবে। বুঝে রেখে পরীক্ষায় যেরকম প্রশ্ন আসবে সেভাবে করে অ্যাপ্লাই করতে হবে। তাছাড়াও দেখো আমরা অনেক কোশ্চেন আনসার প্র্যাকটিস করবো, প্রচুর আমরা মক টেস্ট দেবো, সেইখানে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকবে এই জায়গা থেকে, তোমাদের সেইগুলো ঠিকঠাক করে করতে হবে। বুঝতে পেরেছি কি বললাম? এবার দেখো আর কি আছে এইখানে বলো? এরপরে ওই বাতাসের ঘনত্ব নিয়ে বললাম, তাই তো? যখন প্রশ্বাস নিই তখন ফুসফুসের ঘনত্ব কি হয়? বাতাসের ঘনত্ব ফুসফুসে কি হয়? প্রশ্বাসের সময় কমে যায়, তাই তো? আর নিঃশ্বাসের সময় বেড়ে যায়, তাই তো? তারপরে বেরিয়ে চলে যায়, তাই তো? কিভাবে বললাম? ঘনত্বের সাথে আয়তনে কিভাবে করে পরিবর্তন বললাম। তারপর দেখো তো, এবার প্রশ্বাসের সময় ডায়াফ্রাম নিচে, আর নিঃশ্বাসের সময় ডায়াফ্রাম উপরে। মানে কি ডায়াফ্রাম কি হয়? উপরে ওঠে না, তার নিজের অবস্থানে ফিরে আসে, তার নিজের অবস্থানে ফিরে আসে। বুঝতে পেরেছি কি বললাম? এরপরে আমরা কি করলাম বলো? ওই যে বিভিন্ন জিনিসগুলো পড়লাম, টোটাল কতটা বাতাস আমার ধরে ফুসফুসের মধ্যে, তাই তো নাকি? টোটাল কতটা বলো? 5 থেকে 6 লিটার, তাই তো নাকি? ওটা হচ্ছে টিএলসি, টোটাল লাং ক্যাপাসিটি। এরপর আমরা কি করলাম? যে প্রবাহী বায়ু কতটা বাতাস নরমালি যাচ্ছে আসছে, এটা কি বলে? 500 মিটার, এটাকে টিভি।
বা টাইডাল ভলিউম, বুঝতে পারছো? আরেকটা কি বলো, ডেড মানে ডেড এয়ার মানে হচ্ছে নিষ্ক্রিয় বায়ু, সেটা কতটা এই নাক থেকে শুরু করে এর মধ্যে পথের রাস্তায় যতটা বাতাস আটকে আছে সেটাকে কি বলে, নিষ্ক্রিয় বায়ু। এর পরিমাণ কত, 140 থেকে তোমার হচ্ছে 150 ml। বোঝা গেল? কারোর কোনো জায়গায় কোনো কনফিউশন আছে? বোঝা গেল? ঠিক আছে, দেখো তোমাদের দেখো আমি একটা জিনিস বলছি শোনো, তোমাদের যা পড়াচ্ছি যে রেটে পড়াচ্ছি এরকম ভাবে করে যদি পড়াই, তোমাদের যে আমি বলি যে 1.5 মাস 2 মাসের মধ্যে 9 এর বই শেষ করে দেবো, সত্যি শেষ হয়ে যাবে। জীবন বিজ্ঞান দুটো। এবার গন্ডগোল কী হবে জানো তো, তোমরা যদি বাড়িতে সেইগুলো না পড়ো, সেইগুলো যদি রিভিশন না করো, তাহলে কী হবে বলো, তোমরা ভুলে যাবে। বুঝলে কি বললাম, ভুলে যাবে। আর এইগুলো তোমাদের 4 মাস পরে পরীক্ষা, যদি এখন যদি একবার ভুলে যাও, এইগুলো রিকভারি করার আর সময় থাকবে না বলবো। বোঝা গেল কি বললাম? ওই জন্য কী করতে হবে বলো, এইগুলো বারবার তোমাদের বাড়িতে রিভিশন করতে হবে। বুঝলে? তোমাদের কী করতে হবে দেখো, তোমরা এরকমভাবে করে মনে করার চেষ্টা করো, আচ্ছা স্যার প্রথম দিন থেকে কী কী পড়িয়েছে, তো এবার কী কী পড়িয়েছে আমি টপিক বলো। আচ্ছা কোষ পড়িয়েছি, কোষের মধ্যে আচ্ছা কোষের এইগুলো কী কী পড়িয়েছি তোমার কি মনে আসছে? বিভিন্ন কোষাঙ্গনের নাম মনে পড়লে তাদের সম্পর্কে কি মনে আসছে? মাইটোকন্ড্রিয়ার নাম শুনলে কি মনে আসছে? গলগি বডির নাম শুনলে কি মনে আসছে? কিছু মনে আসছে না, তাই তো? তার মানে বলবো তোমার পড়াশোনা হয়নি। বুঝতে পেরেছি কি বললাম? তোমার পড়াশোনা যদি হতো তাহলে দেখো তোমার এই নাম শুনলেই মনে আসতো। বুঝেছি কি বললাম? দেখো এরকমভাবে করে পড়তে হবে, এরকমভাবে করে তোমার কাছে রোড ম্যাপ থাকবে যে স্যার ওই টপিকের উপর কী বলেছিল, আজকে যে ফুসফুস সম্পর্কে বললাম স্যার ফুসফুস সম্পর্কে কী কী বলেছিল, এইগুলো এরকমভাবে করে মনে করার চেষ্টা করতে হবে সবসময়। দেখো পড়া এরকম 1 ঘন্টা বসলাম পাগলের মতো এরকম গাধার মতো মুখস্থ করে দিলাম, ওইভাবে করে পড়াশোনা হবে না। এরকম বারবার রিকল করতে হবে একই জিনিস। বোঝা গেল কি বললাম? মনে করার চেষ্টা করতে হবে যে স্যার কী বলেছিল, ওই দিনের ক্লাসে কী বলেছিল, ওই বিষয়টা সম্পর্কে কী বলেছিল, ওই টপিকটা সম্পর্কে কী বলেছিল, এরকম রিকল করার চেষ্টা করতে হবে। তাহলেই তোমার মনে থাকবে, তাহলেই পরীক্ষা তুমি অ্যান্সার করে আসতে পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। বারবার বলছি, দেখবে প্রশ্ন দেখবে সব জানা জানা মনে হবে কিন্তু পারবে না। দেখবে স্যার বলেছিল ব্যাপারটা কিছু, কী বলেছিল আর পারবে না। ওই জন্য এখন থেকে ভালো করে পড়ো, ডেডিকেটেডলি পড়াশোনা করো, তোমরা রিকল করার চেষ্টা করো সেই জিনিসগুলো, আদারওয়াইজ কিন্তু কোনোদিনই সম্ভব না ভালো রেজাল্ট করা। বুঝতে পেরেছি কি বললাম? ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই তোমাকে যে জিনিসগুলো তুমি পড়ছো সেইগুলো বারবার রিকল করতে হবে। দরকারে খাতাতে এরকম শর্ট নোট বানাতে হবে, সময় বুঝতে হচ্ছে শর্ট নোট বানাতে হবে যে এরপরে এই স্যার এই টপিকের পরে এই টপিক পড়িয়েছিল, তোমার কি সেইগুলো মনে আছে যে এই কোষাঙ্গনের পরে এই কোষাঙ্গন পড়িয়েছিলাম, এই টপিকের পরে এই টপিক পড়িয়েছিলাম, এরকম পরপর তোমার মাথায় সাজিয়ে থাকবে সমস্ত কিছু। তাহলে দেখবে না তোমার চান্স পাওয়া কেউ আটকাতে পারছে না। বুঝতে পেরেছি কি বললাম? ওকে, তো দেখো এবার তাহলে পরের পড়া বের করে কী পড়া ছিল, আজকে পর্যন্ত থাকবে। ওকে।